সো আপনারা দেখতে পাচ্ছেন ক্লাসটা রেকর্ড শুরু হয়ে গেছে। তো আমাদের ক্লাসটা বেসিক্যালি এখান থেকে শুরু হয়েছে। তো থ্যাংক ইউ ভেরি মাচ এগেইন, আপনারা কষ্ট করে জয়েন করছেন। একটা কথা আমি আপনাদেরকে একটু বলেই শুরু করতে চাই, সেটা হলো বেসিক্যালি আমরা কয়টা জিনিস কভার করবো একটু খেয়াল করে দেখেন। বেসিক্যালি আমরা 1 2 3 4 5 6 7টা জিনিস কভার করব, 7 টপিকস কভার করব, রাইট? সো যেহেতু 7 টপিকস কভার করব, 7টা ক্লাস মানে 7টা টপিকের জন্য 36 ক্লাসেস আমাদের আছে। আজকে যেহেতু একদম ফাইনাল ক্লাস শুরু হয়ে গেছে, তো আজকে থেকেই সবকিছু হবে, রাইট? আমরা বলেছিলাম আমাদের কমিটমেন্ট অনুযায়ী যে আমরা ক্লাসগুলো করব 90 মিনিটস এর, মোর অর লেস 90 মিনিটস। সবাইকে একটু ব্রিফ করে নিচ্ছি আমি আগে থেকে। তো 90 মিনিটস এর ক্লাস হওয়ার পেছনে একটা কারণ হলো আমরা 60 মিনিটস এর গ্রামার করব, 60 মিনিটস এর গ্রামার করব, এবং এভরি সিঙ্গেল ডে আমরা 30 মিনিটস এর স্পিকিং করব। এটা আমাদের কমিটমেন্ট ছিল। এখানে আমরা যেটা করার চেষ্টা করছি যে প্রতিদিন আসলে 30 মিনিট স্পিকিংটা ডিফিকাল্ট হয়ে যাবে হয়তো। আমরা যেটা করব মাঝখানে একটা 5 to 8 মিনিটস এর ব্রেক নিব, কারণ 7 মিনিটের একটা গ্রামার হওয়ার পরে ডেফিনেটলি আমাদের একটা ব্রেক দরকার। এটা ছাড়া আসলে আমরা নিজেদেরকে ধরে রাখতে পারবো না। আপনারা প্রত্যেকেই বিজি মানুষ, আপনারা প্রত্যেকেই অত্যন্ত কর্মঠ, ব্যস্ত। আপনারা 1 ঘন্টা এই রাতের বেলা অ্যাটেনশন দেওয়ার পরে আপনার আসলে একটা ব্রেক 5 মিনিটের দরকার হবে। ইভেন সেটা আমারও দরকার হবে, শুধু আপনাদের না। ঠিক আছে, আমি খুব একদম মানে নন স্টপ ব্যাপারটা এরকম না। আমাকে এভরি সিঙ্গেল ডে 6 থেকে 8 ঘন্টা শুধু কথা বলতে হয় পড়ানোর পারপাসে, অন্য অন্য কাজ তো আছে। সো অ্যাটলিস্ট 6 ঘন্টা আমাকে কথা বলতেই হয়। সো এটা আমার জন্য খুব ডিফিকাল্ট জব, আপনারা যদি আমার সাথে কোঅপারেট না করেন ক্লাসটাকে কন্টিনিউ করা। আপনারা আসলে ভুলে যাবেন আপনারা কত টাকা দিয়ে ভর্তি হয়েছেন। আপনারা মনে রাখবেন এখানে আপনি শিখতে আসছেন, আপনাকে দেওয়ার জন্য যথেষ্ট ম্যাটেরিয়াল আমার কাছে আছে। আপনারা যত সহযোগিতাপূর্ণ হবেন শেখাটা তত আনন্দের হবে, সহজ হবে। আপনারা জার্নিটা এনজয় করবেন, ঠিক আছে? শেখাটা কিন্তু একটা জার্নির মতো, এনজয় করারও একটা ব্যাপার আছে। তো ঠিক আছে, আমরা বলে ফেলছি মূল আলোচনা। তাহলে আমরা প্রতিটা টপিকে আসলে 7টা, যেহেতু 1 2 3 4 5 6 7, তার মানে আমরা 36 দিয়ে ভাগ করলে কত হবে? 5 7 35, মানে 5টা ক্লাস করে পাবো বা 6টা ক্লাস করে পাবো। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এখানে প্রত্যেকটাতে 6টা ক্লাস লাগবে না। যেমন রাইট ফর্ম অফ ভার্বে হয়তো একটু বেশি লাগবে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সহজ, ট্রান্সফরমেশনটা একটু কঠিন, ভয়েসটা সহজ, সেন্টেন্স কানেক্টর সহজ, বেসিক গ্রামারটা একটু সময় নেবে। সো আমরা কি করবো, এরকম ভাগ করে পড়বো না, আমরা করে যাব। এবং যদি শেষের দিকে সময় থাকে সেক্ষেত্রে আমরা হয়তো আরেকটু সময় নিব, ঠিক আছে? তো মাথায় রাখতে হবে যে আমি আপনাদেরকে ধরিয়ে দিব, আপনারা একটা মানে আপনারা একটা কন্টেম্পোরারি একটা বই কিনে নিতে পারেন। সেটা হচ্ছে, বইটা সবার কাছেই আছে। সেটা হচ্ছে চৌধুরী অ্যান্ড হোসেন, চৌধুরী অ্যান্ড হোসেন। এই বইটা পুরনো কিনতে পারেন আপনারা, পুরনো নতুন একই জিনিস, শুধু গ্রামারটা কিনবেন, অবশ্যই এইচএসসি গ্রামারটা কিনবেন। 120 টাকা, 100 টাকার বেশি পুরনো দোকানে নেওয়ার কথা না, ম্যাক্সিমাম হয়তো 200 টাকা নিতে পারে। এই বইটা নিতে পারেন, কোনো কারণ নাই, শুধুমাত্র একটা বই যেটাতে একটু লেখা থাকবে। তো এখানকার সাথে ওইটার কিছু জিনিসের মিল পেয়েও যেতে পারেন, কারণ আমরা আসলে যেহেতু এটা একটা সর্বজনীন কোর্স করেছি, তাই আমরা চেষ্টা করেছি জিনিসটাকে সহজ রাখার। তো সেহেতু আসলে ওই বইটা যেহেতু আমাদের দেশের বেশিরভাগ মানুষ পড়ে, সব স্টুডেন্টরাই পড়ে আসছে, আমরাও ছোটবেলায় পড়ে আসছি, কারণ এটা ইকোসিস্টেমে ঢুকে গেছে। তো এই কারণে এই বইটা আপনারা 100 150 টাকা দিয়ে কিনে নিতে পারেন, জাস্ট দেখার জন্য গ্রামার পার্টটা, ঠিক আছে? দ্যাটস ইট। আমি ক্লাসে তো যথেষ্টই পড়িয়ে দিব। ওকে, সো আমরা মূল আলোচনায় শুরু করে দিই, আমাদের মূল আলোচনায় চলে আসি। আমরা কি দেখতে পাচ্ছি তাহলে? প্রথমে আমরা শুরু করব বেসিক গ্রামার থেকে, রাইট? বেসিক গ্রামার। বেসিক গ্রামারটা শুরু করার আগে আমি একটা কথা বলতে চাই। এই যে বেসিক গ্রামার, এই দুইটা শব্দ, এই দুটো শব্দের মধ্যে পার্ট অফ স্পিচ কোনটা, মানে কোনটা কোন পার্ট অফ স্পিচ, সেটা একটু আমি আপনাদেরকে বলতে চাচ্ছি। বেসিক গ্রামার, রাইট? সো গ্রামার কি? নাম। ওকে, গ্রামার নাম। ওকে, সো দ্যাট ইজ এটা নাম। কেমন গ্রামার? কেমন বেসিক গ্রামার। বেসিক আচ্ছা, আমার কথা আমার কথা তো হচ্ছে, এটা তো তো হচ্ছে এটা তো আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি। ওকে, ফাইন। না না, মানে ঠিক আছে, ওকে। সো আমরা কি বললাম যে এই যে গ্রামার, এটা হচ্ছে নাউন, মানে কোনো কিছু নাম বুঝাইলো, রাইট? কেমন গ্রামার অর্থাৎ অবস্থা বুঝাইছে, দ্যাট ইজ ওই বেসিক গ্রামার। এই জন্য এটা হবে অ্যাডজেক্টিভ, তাহলে বেসিক অ্যাডজেক্টিভ। এইটুকু আমরা বুঝতে পারলাম, রাইট? ডিটার উচ্চারণ সাধারণত আমরা করি না, হ্যাঁ?
এইটা আবার আমরা মুছে ফেলি। এবার আমরা না না মুছে আমরা আরেকটা জিনিস দেখি, আরেকটা জিনিস আমরা বলার চেষ্টা করলাম, সেটা হচ্ছে ধরেন গ্রামার ইরোর। গ্রামার ইরোর লিখলাম, কথাটা মুছে লিখি। অথবা গ্রামাটিক্যাল ইরোর, কোনো অসুবিধা নেই। তো এই যে পরপর দুটো নাউন বসে গেল, গ্রামার এবং ইরোর, তখন কি হয় এটাকে বলা মানে তখন কি হয়, এটা যদি নাউন হয়ে যায় তাহলে এটা কেমন ইরোর? গ্রামার ইরোর। এটা তখন অ্যাডজেক্টিভ হয়ে যায়। ব্যাপারটা বুঝায় বলি আরো, অনেক ভেতরের জিনিস এগুলো, একটু বুঝিয়ে বলি। যেমন ধরেন ক্লাস টিচার, ওকে, চিন্তা করে দেখেন তো, ক্লাস কিন্তু কি ইন্ডিভিজুয়াল একটা নাউন, টিচার কি ইন্ডিভিজুয়াল একটা নাউন। না, টিচারকে যখন আমি নাউন ধরতেছি তাহলে কিসের টিচার? ক্লাস টিচার। আছে। কি নিয়ে কিছু বলতেছে, এক্স্যাক্টলি। সো তখন এটাকে আমরা কি বলতেছি? এইটাকে তখন অ্যাডজেক্টিভ ধরে ফেলতেছি আমরা, রাইট? তার মানে আমি আপনাদের যেটা বোঝাতে চাইলাম বেসিক গ্রামারের শুরুতে, যে ইংরেজি হচ্ছে একটা ডাইমেনশনাল ল্যাঙ্গুয়েজ। কিরকম ব্যাপারটা? যেহেতু আসলে এটা পৃথিবীতে প্রচুর মানুষ ব্যবহার করে, সেহেতু এটার পরিবর্তন, অর্থাৎ নানাভাবে এটা পরিবর্তিত হচ্ছে। আমাদের কাজ হচ্ছে শেখা। আমাদের অনেকেই অবাক হয়ে যায় আমি, যে তারা আসলে ইংরেজিটাকে অনেক বেশি ধরা বাঁধা নিয়মে শেখার চেষ্টা করেন। কিন্তু আসলে ইংরেজি শেখাটা অনেকটা এই ক্রিকেট খেলা শেখার মতো, অনেকটা ফুটবল খেলা শেখার মতো, অনেকটা ঘোড়া মানে গাড়ি চালানো বা ঘোড়া ঘোড়া চালানো বলা যেতে পারে, বা ঘোড়ার উপর চড়তে পারা, যেটা হর্স রাইডিং এর মতো বা সাইকেলিং এর মতো। কারণ হচ্ছে এটা যেহেতু একটা ভাষা, এটা নানাভাবে পরিবর্তিত হতেই থাকে। তো আমাদের কাজ হচ্ছে যত বেশি পারা যেটা শেখা। তাহলে পরিবর্তনটা কারা করবে? পরিবর্তন করবে হচ্ছে যাদের আসলে প্রমাণ করা হয়ে গেছে যে ইংরেজি তারা দক্ষ, তারা তারা এটার পরিবর্তন করতে পারে। ঠিক আছে? যেমন একটা সময় শ্যালের ব্যবহার হতো, এখন এখন অনেক আগে থেকে শ্যালের ব্যবহার হয় না, এখন উইলের ব্যবহার হয় সব জায়গায়। তো এটাকে আমি আপনি করতে পারছি? আমি আপনি করতে পারি, এটা যারা করার তারা করছে। তো আমাদের কাজ হচ্ছে, আমরা যারা প্রাইমারি লেভেলে আছে, আমাদের কাজ হচ্ছে আমরা যত পারি শিখে নিব। এবং অন্যান্য যে কোনো সাবজেক্টের থেকে এটার সাথে একটা পার্থক্য আছে, গুণগত পার্থক্য আছে। সেটা হলো, আপনি যদি শুধুমাত্র ভোকাবুলারি শেখার চেষ্টা করেন, আপনি কয়েক লক্ষ ভোকাবুলারি শিখতে পারবেন, মানে শব্দ, যেটা আসলে সম্ভব না আপনার পক্ষে মনে রাখা, নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনি যদি শুধু প্রিপোজিশন শেখার চেষ্টা করেন, আপনি 5,000 প্রিপোজিশন শিখতে পারবেন। কিন্তু এদিকে আপনার পক্ষে শেখা সম্ভব বা মনে রাখা সম্ভব না। অন দ্য আদার হ্যান্ড, আপনি অন্য যাই বলেন না কেন, মানে সমাজ, ধর্ম, হাবিজাবি, এগুলো যা আছে, এগুলো কিন্তু এই ভ্যারিয়েশনটা নাই, এই ভ্যাস্ট এরিয়া জুড়ে আপনাকে পড়তে হয় না। তো এখানে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে সিলেক্টিভ হইতে হবে, যে কোন বেসিক জিনিসটা হইলে আমরা আমাদের ফ্রি হ্যান্ড রাইটিংটা ভালো পারবো, কোন বেসিক জিনিসটা হইলে আমাদের স্পিকিংটা ভালো হবে, কোন বেসিক জিনিসটা হইলে আমরা যে কোনো একটা ছোটখাটো কিছু লিখে ভুল ছাড়া লিখতে পারবো, কোন বেসিক জিনিসটা হইলে আমরা অন্যের সাথে কথা বলতে পারবো, কমিউনিকেশন করতে পারবো, একটা লেটার লিখতে পারবো। ওই জন্যই আমি এইভাবে করে এই জিনিসগুলোকে সাজিয়েছি। তো আমি এই পর্যন্ত যত কথা বলছি, কারো কি বুঝতে অসুবিধা আছে? আমাকে একটু আওয়াজ দিয়ে বলেন। না, আর বাকি সবাই কি বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝতে পেরেছি। Okay. বুঝতে পারছি। জি, যতটুকু বুঝতে পেরেছি। আলোচনা করেছি ততটুকুর ভিতর কোনো কোয়ারি আছে? যতটুকু আলোচনা করেছি তত আপনারা কাইন্ডলি রেসপন্স করবেন, হ্যাঁ? যতটুকু আলোচনা করেছি এর ভিতর কোনো কোয়েশ্চেন আছে? না ভাইয়া। জি না স্যার, সামনে ওকে, কন্টিনিউ করতে পারেন। ওকে, ভেরি নাইস। তো এইভাবে করে আপনারা রেসপন্স করবেন অলওয়েজ। সো আমরা প্রথম যেটা শুরু করছি সেটা হচ্ছে বেসিক গ্রামার। বেসিক গ্রামার বলতে ওই যেটা বললাম বেসিকটা, হ্যাঁ? সো ঠিক আছে, বেসিক গ্রামার আমরা আলোচনা শুরু করে দিই। সো এটা হচ্ছে আমাদের বেসিক গ্রামারের ফার্স্ট চ্যাপ্টার। আমরা একটু দেখাই দিই আপনাদেরকে। সো বাই দ্য ওয়ে, আপনারা আমার নাম জানেন তো নাকি? অনেকেই হয়তো, সাজ্জাদ স্যার। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, জানেন, তাইলে ভালো হইলো। শুনতে মানে স্যার শুনতে ভালোই লাগে, লাইক মানে বেশ মনে হয় যে না ঠিক আছে, বড় হয়ে গেছে। তো যাই হোক, আমাকে স্যার ডাকলেও হবে, ভাইয়া ডাকলেও হবে, কোনো প্রবলেম নাই। আমি আপনার বড় ভাইয়ের মতোই, কিছু কিছু ক্ষেত্রে হয়তো ছোট ভাইয়ের মতো হব, কারণ এখানে অনেক জয়েন করবে। কোনো অসুবিধা নেই, আপনি স্যারও ডাকতে পারেন, আপনি আমাকে ভাইয়াও ডাকতে পারেন, কোনো অসুবিধা নেই। সো শুরু করে দিলাম। আমার প্রতিষ্ঠানের নাম ইংলিশ অলরাউন্ডার। সো দোয়া করবেন আমাদের জন্য। আমরা মূল আলোচনায় চলে আসি, সেটা হচ্ছে বেসিক গ্রামার।
প্রথম যে জিনিসটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে দ্য সেন্টেন্স। একটু বোঝার চেষ্টা করি সেন্টেন্সটা কি। আমরা বলতেছি সেন্টেন্স মানে হইলো তিনটা জিনিস লাগবে। একটা জিনিস হচ্ছে কি, একটা নিয়ম, একটা স্ট্রাকচার অথবা রুল, সরি, আরেকটা জিনিস লাগবে কি, ভোকাবুলারি, আরেকটা জিনিস লাগবে সেটা হচ্ছে মিনিং। এই তিনটা জিনিসের সম্মিলন করতে হবে একটা সেন্টেন্স হইতে গেলে। তাহলে আমরা কি বললাম, একটা সেন্টেন্স কি জিনিস? যেমন আপনি বললেন আই ইট রাইস, আই ইট রাইস, আমি ভাত খাই, তাই তো? বাংলায় বলতে গেলে কি আসে? আমি ভাত খাই। আমি ভাত, কতকাল যে বাংলা লিখি না। আই ইট রাইস, আমি ভাত খাই। সো এই যে দেখেন এখানে আই, আমি আমার ঠিক আছে, খাই আবার চলে গেছে এখানে, রাইস আবার চলে গেছে এখানে। এটা তো খুবই স্বাভাবিক, কারণ এটা ইংরেজি, এটা বাংলা। সো আমার বাংলা ভাষা তো কারো কথা শুনে হবে না, হবে? আবার তাদের ইংরেজি ভাষা তো আমাদের কথা শুনে হবে না। তার মানে প্রত্যেকটা ভাষার কিছু নিয়ম আছে। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম আই ইট রাইস, আমি ভাত খাই। এখন এইটা কি হয়েছে দেখেন, আপনি খেয়াল করেন, এটা একটা কিছু শব্দ লাগছে, যেমন আই অর্থ আমি, ইট অর্থ খাই, রাইস অর্থ ভাত, চালও হইতে পারে। ওকে, এই হলো ঘটনা। এখন এই তিনটা জিনিস একটা ক্রাইটেরিয়া, মানে মানে ওয়ান অফ দ্য ক্রাইটেরিয়া ফুলফিল করলো, তাই তো? এটা হলো মানে 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 এগুলো হলো ভোকাবুলারি। এরপরে রুলটা কি? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। অবজেক্ট। ওকে, এই তিনটা জিনিস একটা নিয়ম। তাহলে আমরা পাইলাম এটা এক, এটা দুই, আর 3 নাম্বারে পাইলাম হচ্ছে মিনিং। কি পাইলাম? মিনিং। যে আমি মিনিং। ভাত খাই, একটা প্রপার মিনিং আসছে, রাইট? সো যেহেতু প্রপার একটা মিনিং আসছে, সেহেতু আমরা এটাকে কি বলতে পারি বলেন তো? আমরা এটাকে একটা সেন্টেন্স বলতে পারি। ভেরি গুড। এই যদি হয় ঘটনা, তাহলে কি আমার তিনটা জিনিসকে মিল, মানে মিল মতো বললো কিনা ও? আমার কিছু ভোকাবুলারি আছে, আমার একটা স্ট্রাকচার আছে প্রপার, যেটা গ্রামার বলছি আমরা, এটাকে ভোকাবুলারি বলছি, এটাকে মিনিং বলছি। এই তিনটা যখন মিলে যাবে তখন এটা সেন্টেন্স হয়ে যাবে। কারো বুঝতে কোনো অসুবিধা? আরেকটা জিনিস, আপনারা কিন্তু ইও করতে পারেন, আমাদের এখানে কিন্তু মেসেজ দেখার অপশন আছে। সো আপনাদের বিশেষ কোনো প্রবলেম হলে আপনারা মেসেজে লিখতে পারেন। মেসেজ বক্স আমার সামনে সবসময় ওপেন থাকে। ওকে, কোনো প্রবলেম নাই একেবারেই। জাস্ট আপনারা কোনো কিছু লিখবেন, আমি দেখে ফেলবো। সো মেসেজে আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাতে পারেন। ঠিক আছে? ওকে, সো এখন যেটা বলতেছিলাম, তার মানে এখন আমরা বলতেছি যে অর্থভেদে, অর্থের যে বিষয়টা আমি আপনাদেরকে বললাম, অর্থভেদে এই এই সেন্টেন্সটাই বলতেছে ওরা 5 রকম হয়। ওরা বলতেছে সাধারণত 5 রকম। এখন আপনি আমাকে বলতে হবে যে এই যে 5 রকমের বাইরে কি কিছু আসলে হইতে পারে কিনা। কি মনে হয় মাহি? না। আচ্ছা, এর বাইরেও হইতে পারে, সেটা আমরা জানি না, তাই তো? হইতে তো অনেক কিছুই পারে, সবকিছুকে আমরা জানি। না। তার মানে এখানে বলতে হবে যে অনেক কিছু ঘটতে পারে, কিন্তু আমরা সেটা জানি না। জানি না। এই মুহূর্তে আমাদের জানার ক্ষেত্রে, যেহেতু আমরা বলছি এটা একটা ডাইনামিক ব্যাপার, সেহেতু এটা চেঞ্জ হইতেই থাকতে পারে। তো আমরা আপাতত জানতে চাই যে এটা 5 রকম, তাই তো? জি। আপাতত জানতে চাই এটা 5 রকম। আচ্ছা, তাহলে প্রথম রকমটা আমরা একটু বুঝে নিচ্ছি। প্রথম রকমটা কি? বলতেছে অর্থবিদের সেন্টেন্স 5 প্রকার, এর মধ্যে একটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এখন আপনারা একটু খেয়াল করবেন, প্রত্যেককে একটু খাতা কলম নেবেন অলওয়েজ। ক্লাস নাম্বার 1 লিখে আপনারা কি করবেন, যে যে ছোট ছোট কথাগুলো লিখে এটা লিখে ফেলবেন আপনারা। এরপরে রেকর্ডেড ভিডিও তো থাকবেই, কিন্তু আপনি যখন একটা ক্লাস করছেন, ক্লাস থেকে সবকিছু নিয়ে নেওয়ার চেষ্টা করেন। রেকর্ড ভিডিও দেখে আপনি আসলে খুব উপকৃত হবেন না, কারণ ক্লাস করার পরে রেকর্ড ভিডিও মজা লাগে না। ঠিক আছে, আরেকটা ব্যাপারও বলি, যারা ক্লাস করছে না, রেকর্ড ভিডিও দেখে আপনার আসলে তেমন কোনো কিছুই হবে না, এটা মনের সান্ত্বনা। রেকর্ড ভিডিও দেখে যদি সবকিছু হয়ে যেত, তাহলে ইউটিউবে সব রেকর্ডেড ভিডিও আছে, তাহলে সবাই সব পেরে যেত ইউটিউব দেখে। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবেন। ওকে, সো প্রথমটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, যেটাকে আমরা বলি বিবৃতিমূলক বাক্য বাংলাতে। সো আমরা বাংলাটা আস্তে আস্তে অ্যাভয়েড করবো পরবর্তীতে, এখানে শুরুর জন্য আমরা বাংলা রেখেছি। তো আমরা কি বললাম যে অ্যাসার্টিভ সেন্টেন্স মানে হলো বিবৃতিমূলক বাক্য। তো বিবৃতি জিনিসটা কি আমাদেরকে একটু আগে বুঝতে হবে, যে হোয়াট ইজ বিবৃতি। সো বিবৃতি মানে হচ্ছে স্টেটমেন্ট, কাইন্ড অফ স্টেটমেন্ট বলতে পারি আমরা। ইংরেজিতে আসলে স্পেসিফিক কিছু বলা যায় না এভাবে, একটা জিনিস অনেক মানে থাকে। স্টেটমেন্ট মানে কি? স্টেটমেন্ট মানে হইলো, ধরেন আপনি বললেন যে আমি ভাত খাই,
আমি ভাত খাবো না। তাহলে দুটোই একটা স্টেটমেন্ট, রাইট? একটা অবস্থা প্রকাশ করে। এই যে অ্যাসার্ট মানে হচ্ছে টু ইনফর্ম। অ্যাসার্ট মানে এখানে বোঝাচ্ছে টু ইনফর্ম। আপনাকে কোনো একটা কিছু ইনফর্ম করতে চাচ্ছে, আপনাকে কোনো একটা স্টেটমেন্ট দিতে চাচ্ছে। ওরা বলতেছে এই এই অ্যাসার্টিভ সেন্টেন্সটা দুই রকম হতে পারে, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, আরেকটা হচ্ছে নেগেটিভ। ওকে, সো কি বললাম কথাটা, যে এই অ্যাসার্টিভ সেন্টেন্সটা দু রকম হতে পারে, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। অ্যাফার্মেটিভ কি বললাম আমরা? অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বোধক। হ্যাঁ বোধক মানে হচ্ছে আমি ভাত খাবো, আমি ভাত খাই, ঠিক আছে, এগুলো। আর নেগেটিভ কি? নেগেটিভ মানে না বোধক। এখন এখানে দুটো বিষয় আছে। অনেক সময় কিছু কিছু সেন্টেন্স দেখলে মনে হবে পজিটিভ বা অ্যাফার্মেটিভ, বাট এগুলো নেগেটিভ, ঠিক আছে। কিন্তু কিছু যেমন ধরেন আপনি বললেন যে আই সেলডম গো দেয়ার, এটা কি অ্যাফার্মেটিভ না নেগেটিভ বলেন তো? নেগেটিভ। কেন নেগেটিভ? সেলডম। এক্স্যাক্টলি, তার মানে আমরা নট যুক্ত করে, নো যুক্ত করে যেমন করতে পারি, নেগেটিভ ওয়ার্ড যুক্ত করে যেরকম করতে পারি, ঠিক তেমনি কিছু কিছু শব্দ আছে যেগুলো নেগেটিভ শব্দ, বাট এগুলো অর্থ প্রকাশ করে। এক্স্যাক্টলি। তো তখন এটাকে আমরা কি করে ফেলতেছি, এটাকে নেগেটিভ করে ফেলতেছে। সো আমরা তো এটা জানি, তাইলে হয়ে গেল, তিনটা জিনিস আমরা জেনে গেলাম। এরপরে আসতেছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেট মানে হচ্ছে কি জিজ্ঞাসাবাদ করা। ইন্টারোগেট মানে হলো জিজ্ঞাসাবাদ করা। তো যেহেতু ইন্টারোগেট মানে হচ্ছে জিজ্ঞাসাবাদ করা, সেহেতু জিজ্ঞাসা করে এমন কিছুই তো ইন্টারোগেটিভ। ইন্টারোগেট হচ্ছে ভার্ব, খেয়াল করেন, জিজ্ঞাসাবাদ করা। ইন্টারোগেশন এটা হচ্ছে নাউন, আর ইন্টারোগেটিভ হচ্ছে অ্যাডজেক্টিভ। ইন্টারোগেটিভ হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ, তাই তো? ওকে, এই যদি হয় ঘটনা, তাহলে আমরা বলতে পারি এখানে যে ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে সেন্টেন্স হচ্ছে নাউন, ইন্টারোগেটিভ হচ্ছে অ্যাডজেক্টিভ। এখন ইন্টারোগেটিভ কি? হাউ আর ইউ, কেমন আছো তুমি? হাউ আর ইউ, খেয়াল করে দেখেন, ইউ হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট, তাই তো? তুমি তো আছো, হুম। যে থাকে সে যে কাজটা করে সেই তো সাবজেক্ট, আর এই পাশে কি আছে? অক্সিলারি ভার্বটা। তার মানে মাথায় রাখতে হবে, নর্মালি ইন্টারোগেটিভ সেন্টেন্সে সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব চলে আসে, তাই তো? যেমন আপনি বলেন ডিড ইউ মিন ইট, কি বলেন আপনি? ডিড ইউ, তুমি কি এটা মিন করছো? মিন ইট। তাহলে ইউটা হচ্ছে আমার সাবজেক্ট, এর আগে অক্সিলারি ভার্ব চলে আসছে, রাইট? বুঝাইতে পারছি কথাটা? জি। ওকে, আমার কথা হঠাৎ করে হয়তো বা একটুখানি খারাপ লাগতে পারে বা অন্যরকম লাগতে পারে, কিন্তু কয়েকটা ক্লাস করলে ঠিক হয়ে যাবে, হ্যাঁ? সো আমি ক্লাসের ব্যাপারে খুবই স্ট্রিক্ট, সো আপনারা কেউ ফাঁকিবাজি করবেন না, আপনারা কেউ ক্লাসে দেরি করে আসবেন না। আমি যদি দেখি আপনাদের ক্লাসে রেগুলার দেরি হয় এবং আপনারা ক্লাস করেন না, আমি কিন্তু রেকর্ডেড ভিডিও দেওয়া বন্ধ করে দিব। সো আপনারা আমাকে সহজ ভাবার কোনো কারণ নাই, অফকোর্স আই এম ভেরি টাফ, ঠিক আছে? ওই শেক্সপিয়ারের একটা জি। কথা আছে, কি বলেন তো, আই এম ক্রুয়েল অনলি টু বি কাইন্ড। কি লেখা, মানে কি আছে বলেন তো? আই এম ক্রুয়েল অনলি টু বি কাইন্ড। আপনাদের প্রতি আমার কাইন্ড হইতে গেলে আসলে আমাকে ক্রুয়েল হইতে হবে আগে। সো আপনারা কোনোভাবেই ক্লাস মিস করবেন না, এই ব্যাপারটা আমাকে খুবই বদার করে, আমি খুবই বিরক্ত হই ক্লাস মিস করলে, দেরি করে আসলে। ওকে, আপনারা একবার পারবেন না, আমি 10 বার বুঝাই দিব, কোনো সমস্যা নেই। বাট ক্লাস দেরি করা, ক্লাস না করা, মিস করা, এগুলো খুব অপছন্দ করি আমি। ওকে, সো আমরা দেখেন এখানে আরো একটা জিনিস আছে, ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স, আর একটা হচ্ছে অপটেটিভ, আর একটা হচ্ছে এক্সক্লেমেটরি। এগুলো আমরা একটু কম ব্যবহার করি, ঠিক আছে? খেয়াল করেন, ইম্পারেটিভ মানে কি বলেন তো? ইম্পারেটিভ মানে আপনি বললেন যে, ওরা এখানে একটা এক্সাম্পল দিচ্ছে, এক্সাম্পল দেখে যদি আমরা বলার চেষ্টা করি, এটা খুব ভালো হবে। ওদের এখানকার এক্সাম্পলটি আমরা নেই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। সো ওরা বলতেছে গেট আউট অফ মাই রুম, আমার রুম থেকে বাইরে হয়ে যাও। তার মানে কি? আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, এই যে বিষয়গুলো, এগুলোকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে ফেলবো। রিড মোর অ্যান্ড মোর, আরো বেশি পড়ো, অ্যাডভাইস, প্লিজ হেল্প মি, ঠিক আছে, দয়া করে আমাকে সাহায্য করো, রিকোয়েস্ট। আচ্ছা, ডোন্ট মেক আ নয়েজ, ফরবিড। বাই দ্য ওয়ে, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব, দেখি আপনার প্রশ্ন উত্তরটা দিতে পারেন কিনা। ডোন্ট মেক আ নয়েজ, ডোন্ট মেক আ নয়েজ, তাই তো? সো ডোন্ট মেক আ নয়েজ, এখানে নয়েজ মানে হচ্ছে শব্দ। আমরা জানি শব্দ আনকাউন্টেবল, একটা শব্দ দুইটা শব্দ হয় না, তাহলে এখানে এ বসলো কেন?
যে কেউ বলেন, হাত তুলেন, যে কেউ একজন বলেন, কোনো সমস্যা নেই, বা দুইজন বলেন আপনারা যদি পেরে থাকেন। মানে আপনাদের একটুখানি পরীক্ষা নিয়ে নিলাম শুরুতে। এটা কন্টিনিউট হওয়ার পরে আনকাউন্টেবলের আগে এ বসে, সরি, আনকাউন্টেবল হলে এ বসে। আনকাউন্টেবল হইলে এ বসে না, কিন্তু নয়েজ তো আনকাউন্টেবল, রাইট? নয়েজ আনকাউন্টেবল তো। নয়েজ মানে কি? শব্দ। শব্দ তো আর একটা শব্দ দুইটা শব্দ হয় না। এটা আমরা বাংলায় হয়তো বলি, কিন্তু এটা তো মানে মানে এটা তো একটা একটা করে বলা যায় না, যায় কি? না, এই কেন বসলো তাহলে? কোশ্চেনটা হচ্ছে না এ কেন বসলো, মানে এ বা এন কেন বসবে, এটা তো কাউন্টেবল। যেমন আপনি বলেন যে আপনি এ ওয়াটার বলেন কখনো? না, এ ওয়াটার তো বলেন না আপনি, কারণ ওয়াটার আনকাউন্টেবল। সো এইখানেও তো নয়েজ আনকাউন্টেবল, সো এই কেন বসলো? আরেকটা এক্সাম্পল দিই আপনাদেরকে, তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন। চিন্তা করেন, আমরা কিন্তু সবাই পড়াশোনা করে আসছি, এই জিনিসগুলো কিন্তু ইন্টারমিডিয়েট বইও আছে, কিন্তু আমরা কিন্তু এগুলো ব্যাখ্যা জানি না। ওকে, এরপরে দেখেন আমরা বলি না যে লেটস হ্যাভ আ ওয়াক। লেটস হ্যাভ আ ওয়াক বলি তো আমরা, নাকি? তো ওয়াক মানে তো হাঁটা। আমরা বলি একটু হেঁটে আসি, একটা হেঁটে আসি বলি কখনো? বলি কখনো? না, বলি না। তাহলে এরকম আছে কেন? এটা তো ভুল না। ভুল হলে তো আর এরা লিখতো না, তাই না? ওকে, সো আমরা এটা কিন্তু জানি না। তার মানে হচ্ছে দেখেন, ইংরেজিতে কিছু কিছু ব্যাপার আছে, এগুলোকে ফ্রেজ বলে। কি বলে? ফ্রেজ। এই ফ্রেজ গুলোর একটা স্পেসিফিক মানে আছে। আবার আরেকটা জিনিস বলে ব্যাপার আছে, সেটা হচ্ছে কলোকেশন। দুটো জিনিস একটু বুঝে নেন। ফ্রেজ মানে হলো গ্রুপ অফ ওয়ার্ডস, ঠিক আছে? আর গ্রুপ অফ ওয়ার্ডস, যেমন আপনি বলেন আ লট অফ মানে প্রচুর, ঠিক আছে? এরকম করে কিছু ব্যাপার আছে যেটাকে ফ্রেজ বলতেছি আমরা। কোলোকেশন মানে কি? কোলোকেশন কথাটা আসতে হচ্ছে কোলোকেশন, লো সরি 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 লোকেশন, ঠিক আছে? লোকেশনের মানে যেখানে আপনি লোকেশন শেয়ার করবেন, কোলোকেশন। সো ওইটা বুঝতে গেলে আমরা বুঝতে হবে, খেয়াল করেন যে কোন শব্দের সাথে কোন শব্দটা বসবে, ঠিক আছে? কোন শব্দের সাথে কোন শব্দটা বসবে সেটা হচ্ছে কোলোকেশন। যেমন আপনি বলতে পারবেন না ডু দ্য ক্লাস, এরকম না। আসলে ডু দ্য ক্লাস না, বেসিক্যালি অ্যাটেন্ড দ্য ক্লাস, তাই না? তাই তো? আমরা বলি না যে আমি ক্লাসটা করে আসলাম, তাহলে কি? আই হ্যাভ কন্ডাক্টেড দ্য ক্লাস। তাহলে ক্লাস করানো হচ্ছে কন্ডাক্ট, আর ক্লাস নিজে করা কি হবে? অ্যাটেন্ড। ব্যাপারটা কি বুঝাইতে পারছি? সো লেটস হ্যাভ এ ওয়াক, এটা একটা ফ্রেজ যেটার মানে হলো একটু হাঁটা। বুঝাইতে পেরেছি? এর মানে কি? একটু হাঁটা। ডোন্ট মেক আ নয়েজ মানে একটু নয়েজ করো না, ঠিক আছে? শব্দ করো না। এই শব্দ করা অর্থে আর নয়েজ কথাটা ফ্রেজ হিসেবে আসছে। সো এই জিনিসগুলো আমরা যত জানবো তত আমাদের জন্য মজা লাগবে। আরেকটা ব্যাপার বলি, যে ওয়াটার নাউন, এই ওয়াটার ক্যান বি প্লুরাল, তখন বোঝাবে জলাশয়। অদ্ভুত না ব্যাপারটা? সো এগুলো আপনি যত জানবেন তত ভালো লাগবে। সো এরপরে দেখেন ওয়াটারটা ভার্ব হিসেবে আসতে পারে। ওয়াটার কি হতে পারে? নাউন, ভার্ব হয়ে যেতে পারে। কিভাবে? আই ওয়াটার মাই প্ল্যান্টস এভরিডে। আমি প্রতিদিন আমার গাছে পানি দেই, প্ল্যান্ট গুলোতে পানি দেই, কোনো প্রবলেম নাই, ঠিক আছে? সো আমরা মূল আলোচনায় থাকি, এগুলো জাস্ট খুবই ছোটখাটো। তো আমরা কি দেখলাম? যে এখানে দেখলাম আমরা যে ইম্পারেটিভ সেন্টেন্স দেখলাম। তো ইম্পারেটিভ সেন্টেন্সের পরে যেটা আছে সেটা হচ্ছে অপটেটিভ। অপটেটিভ সেন্টেন্সটা কি? অপটেটিভ সেন্টেন্স হচ্ছে এই জিনিস যেখানে বলতেছে ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ পায়। এইসব ক্ষেত্রে আমরা অপটেটিভ সেন্টেন্স ব্যবহার করি। যেমন মে বাংলাদেশ প্রসপার ডে বাই ডে, তার মানে কি? দিনে দিনে যেন বাংলাদেশ প্রসপার করে, এটাই চাওয়া, তাই তো? মে আল্লাহ ব্লেস ইউ বলি না আমরা কথাটা? আপনাদের আরেকটা মজার ব্যাপার বলি, এই যে মে আল্লাহ ব্লেস ইউ, এগুলো কিন্তু আমরা আল্লাহ বসাইছি, বুঝতে পারছেন ব্যাপারটা? এগুলো যখন আসছে তখন মে আল্লাহ দিয়ে আসছে না, এটা গড দিয়ে আসছে। ওরা গড বলে, ওকে? কিন্তু আমরা যেহেতু আমাদের দেশের পার্সপেক্টিভে লিখেছি বা জিনিসগুলো করছি, আমরা মডিফাই করে মে আল্লাহ বলেছি, কারণ আমরা আল্লাহর বিশ্বাসী, রাইট? এটা হলো ব্যাপার আর কি। সো এইভাবে জিনিসগুলো পরিবর্তিত হয়ে আসছে। সো এগুলো আমরা ক্লাসে দেখতে পারবেন। তো অপটেটিভ সেন্টেন্সে দেখতে পাইলেন। এখন এক্সক্লেমেটরি সেন্টেন্সে কি হয়? এক্সক্লেমেটরি মানে হচ্ছে এক ধরনের বিস্ময় প্রকাশ পায়। যখন বিস্ময় নানাভাবে প্রকাশ পেতে পারে, বিভিন্ন অনুভূতি বা উচ্ছ্বাসের মাধ্যমে প্রকাশ পেতে পারে, ওইসব ক্ষেত্রে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স ব্যবহার করি। যেমন হুররা উই হ্যাভ ওয়ান দ্য গেম,
হোয়াট এ বিউটিফুল বার্ড ইট ইজ। তার মানে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, আমরা একটু আলোচনা করবো, জাস্ট এখান থেকে দেখার সময় বলে যাচ্ছি। আমরা কি করতে পারি যে হুররা একটা শব্দ দিয়ে আমরা এটাকে সারপ্রাইজ সেন্টেন্স দিয়ে দিতে পারি, এরপর একটা নর্মাল সেন্টেন্স লিখতে পারি, উই হ্যাভ অন দ্য গেম। একটা প্যাটার্ন। আরেকটা প্যাটার্ন কি? আরেকটা প্যাটার্ন হচ্ছে এইভাবে আপনি করতে পারেন, হোয়াট এ বিউটিফুল বার্ড ইট ইজ। হোয়াট এ, আচ্ছা আপনাদেরকে সহজ করে দেখেন, হোয়াট এ বিউটিফুল বার্ড ইট ইজ, হোয়াট আ বিউটিফুল বার্ড ইট ইজ। তাহলে এখানে শেষে আমাকে একটা সারপ্রাইজ সাইন দিতেই হবে। আর এটাকে আমরা কেউ লিখতে পারতাম, আপনি হুররাই দেন, হুররে, হুররে দা, হুররে তো হয় হচ্ছে আপনার কি হয়, সারপ্রাইজ, মানে কোনো একটা মানে আপনি জিতে গেছেন এরকম ক্ষেত্রে হয়, তাই না? সেখানে আমরা আর কি দিতে পারি বলেন তো, মানে হুররে না দিয়ে কি দিতে পারি, কেউ বলতে পারবেন? কেউ কি বলতে পারবেন? জানা নেই। ওকে, আমরা ব্যবহার করতে পারি, আমি আপনাদেরকে একটা লিখে দিচ্ছি, আপনারা কাইন্ডলি একটু লিখে নেন এটা, হ্যাঁ? আমরা বলতে পারি ওয়াও, কি বলতে পারি, ওয়াও। ওকে, ওয়াও এর পর আমরা এটা দিয়ে ওয়াও। পারি, এরপর লিখে ফেলতে পারি, ইট ইজ আ ভেরি নাইস বার্ড। বলতে পারি তো নাকি? ওয়াও, জি। ভেরি নাইস বার্ড। এখন আপনাদেরকে আমি কিছু জিনিস লিখে দিচ্ছি, আপনারা একটু খাতায় লিখে নেন, এটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। লিখে নেন একটু খাতায়। টু অ্যাট্রাক্ট অ্যাটেনশন, যে আমরা যে মানে বলি না, এটা হচ্ছে সেইটা। সবগুলো কিন্তু আমরা প্রাত্যহিক জীবনে ব্যবহার করি না, বাট আমাদের জানার জন্য আমরা জেনে নিলাম। এগুলো সবগুলো ফর্মালি ব্যবহৃত হয় না। এইটুকু লিখে নেন, তারপর আমি বাকিগুলো দিচ্ছি। স্যার থার্ড নাম্বারটা একটু আবার বলবেন? YIKES, এরপর স্যার টু এক্সপ্রেস। ট্রেপিডেশন। বলতেছি ট্রেপিডেশন মানে কি। ট্রেপিডেশন মানে ভয় বা আতঙ্ক, হ্যাঁ? জি স্যার। ওকে, সবার লেখা হয়ে থাকলে আমাকে একটু বলবেন কাইন্ডলি। হয়েছে স্যার লেখা। ওকে, বাকি সবার কি হয়ে গেছে? ওকে, এই কয়টাই মোটামুটি চলে। আরো কিছু আছে যেগুলো আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখবো, এগুলো একটু আনইউজুয়াল ছিল, এগুলো দেখাই দিলাম। অর্থাৎ কিছু আছে খুবই পপুলার, যেটা আমরা এক্সাম্পলের মাধ্যমে খুঁজে পাবো, আর কিছু আছে একটু পপুলার কম, ওইগুলো আমরা এখানে জেনে নিলাম। সো
এখন আমরা চলে যাবো আমাদের মূল আলোচনায়, কারণ আমরা সব ধরনের সেন্টেন্স প্যাটার্ন বুঝিয়ে ফেলেছি। ওকে, আমরা এই পর্যন্ত পড়বো আজকে। মাথায় রাখেন, আমরা দ্য পার্টস অফ দ্য সেন্টেন্সের আগ পর্যন্ত আজকে পড়ার চেষ্টা করব, যতটুকু পারা যায়। আর আপনাদের যেহেতু ভিডিও দেওয়া থাকবে, আপনারা এই জিনিসগুলো আস্তে আস্তে ইউটিউব ঘেটে ঘেটেও আরো একটু ভালো ধারণা পেতে পারবেন যখন আপনারা এগুলো পড়ে ফেলবেন কিছুটা। ওকে, সো আমরা প্রথমটা নিয়ে আলোচনা করি। সেটা কি? সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। বলছে যে বাক্য দিয়ে কোনো বিবৃতি প্রদান করা হয় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। যেমন শি ইজ রিডিং, দ্য বয় হ্যাজ দ্য বুক, অর্থাৎ একটা স্টেটমেন্ট, একটা তথ্য দিল আপনাকে, রাইট? আপনাকে ইনফর্ম করলো। এই ধরনের সেন্টেন্সকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বলবো। অ্যাসার্টিভ সেন্টেন্স দুই প্রকার, যেটা আমি অলরেডি আপনাদেরকে বলেছি। তো সেই দুই প্রকার, একটা প্রকার হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স আর একটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। সো অ্যাফার্মেশন হয়, একটা হচ্ছে অ্যাফার্ম করে, একটা হচ্ছে নেগেশন তৈরি করে। সো অ্যাফার্মেটিভ, নেগেটিভ, দুই ধরনের সেন্টেন্স, হ্যাঁ বোধক এবং না বোধক। অ্যাফার্মেটিভ সেন্টেন্স কোনগুলো? যেগুলো হ্যাঁ বোঝায়, যেমন আই শ্যাল গো হোম টুডে, শি হ্যাজ রিটেন আ লেটার, অর্থাৎ হ্যাঁ বোধক, পজিটিভ কিছু বুঝাইতেছে, অ্যাফার্ম করতেছে, নিশ্চিত করতেছে। আর নেগেটিভ কি? শি হ্যাজ নট রিটেন আ লেটার, না বোধক কিছু, নেগেটিভ কিছু বোঝাচ্ছে। সো আমরা যদি এরপরে যাই, এগুলো নিয়ে আমরা যেহেতু আলোচনা করেছি, এদিকে আমরা না যাই বিস্তারিত। বলছে প্রিন্সিপাল আর প্রধান ভার্ব যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার। এখন আমরা একটু বুঝি নেই প্রিন্সিপাল কি, অক্সিলারি কি। ভার্ব দু ধরনের হয়, আমরা যে দুইটা, মানে অনেক ধরনের হয়, বাট আমরা এখানে প্রাইমারিলি দুটো ভাবে দেখি। একটা হচ্ছে প্রিন্সিপাল, আপনারা কিন্তু আবার প্রিন্সিপাল ভাইবেন না। বলেন এই দুটার মধ্যে পার্থক্য কি কেউ বলতে পারবেন? প্রিন্সিপাল হচ্ছে অধ্যক্ষ, আর আর পরেরটা পিএলই হচ্ছে নীতি। নীতি, ওকে ফাইন, খুবই ভালো লাগলো। আপনারা তাহলে জানেন, আপনাদের সাথে বেশি পাঙ্গা নেওয়া যাবে না। ওকে, সো আপনারা অনেক কিছু জানেন। সো প্রিন্সিপাল, সো এই প্রিন্সিপাল ভার্ব আর একটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, রাইট? ওকে, যেই জায়গাটাতে প্রিন্সিপাল মানে ভার্ব থাকে না, সেখানে অক্সিলিয়ারি ভার্বই প্রিন্সিপাল ভার্বে কাজ করে। এই দুইটা ভার্বকে আমরা জানি। এটা উদাহরণ দিয়ে বলি। আপনি খেয়াল করে দেখেন প্রিন্সিপাল ভার্ব কোথায় থাকে। দেখেন, আপনি কি বললেন যে হি ইজ প্লেইং ক্রিকেট, তাহলে এইটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, এটা হচ্ছে মানে প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্ব। এক্স্যাক্টলি, এটা হলো ব্যাপার। সো তার মানে কি? এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, অর্থাৎ প্রিন্সিপাল ভার্বকে সাপোর্ট দেওয়ার জন্য যে ভার্বটা কাজ করে সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব। এই হলো ব্যাপার আর কি। সো এইটুকু বুঝছি আমরা মোটামুটি। এখন আমাদের মূল আলোচনায় যাই আমরা। ওরা বলতেছে প্রিন্সিপাল বা প্রধান ভার্ব যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার। সেটা কি? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। একটা জিনিস মাথায় রাখবেন, সাবজেক্ট হচ্ছে যে কাজটা করে, ভার্ব হচ্ছে কি যে কাজটা করে। মানে সাবজেক্ট মানে হলো যে কর্তা কাজটা করবে, মানে যে এটার মানে আসল কারিগর। ভার্ব হচ্ছে কি কাজটা, আর অবজেক্ট হচ্ছে যে, মানে যে জিনিসটা করে। ঠিক আছে? যেমন ধরেন আপনি বললেন আই প্লে ফুটবল। আই মানে আমি হইলাম গিয়া ধরেন এটার মেকার, কর্তা। কর্তা। প্লে মানে কি? আমি খেলি, এটা একটা কাজ, এটা আমার ভার্ব। কি খেলি? ফুটবল খেলি, এটা object। এরপরে একটা জিনিস থাকে, ওটা অনেকে জানে না, সেটা হচ্ছে এক্সটেনশন। এক্সটেনশন মানে হচ্ছে বর্ধিত অংশ, বাকি অংশ। বাকি অংশ। এক্স্যাক্টলি। সো তার মানে কি দাঁড়ালো যে আই প্লে ফুটবল, এরপরে আমি যা কিছু দিই, ইন দ্য মর্নিং, যা কিছু দিই, এভরিডে, যাই লিখি না কেন, এটা এক্সটেনশনের পার্ট। ওকে, আমরা বুঝতে পেরেছি কথাটা? ওকে, এরপরে দেখেন ওরা বলতেছে টু বি ভার্ব দিয়ে। তাহলে টু বি ভার্ব কোনগুলা? দেখেন এই টু বি ভার্বের অনেকগুলো ফরম্যাট আছে, একটু লিখে নেন এটা। ভার্ব টু বি এখানে একটা এরকম হবে, ভার্ব টু বি হ্যাজ 8 ফর্মস, মানে যে টু বি ভার্বের 8টা ফর্ম আছে। 8টা ফর্ম কি কি একটু লিখে নেন সবাই, একসাথে কোথাও পাবেন না এভাবে। সবাই একটু কাগজে কলমে লিখে নেন। আপনাদের কি অবস্থা? আপনাদের একটু জিজ্ঞেস করি ধরে ধরে, আপনাদের কে কেমন বুঝতেছেন? মাহি, কি অবস্থা ভাইয়া, কেমন বুঝতেছে? ভালোই। এই ভালোই আবার কেমন কথা? ওকে, বুঝতে অসুবিধা হচ্ছে কোনো কিছু? না স্যার। ওকে ফাইন।
আমরা আবুল কালাম আজাদ ভাইকে জিজ্ঞেস করি কি অবস্থা আপনার ভাইয়া? ভাইয়া কি আছেন আমাদের সাথে, আবুল কালাম আজাদ? ওকে, তো আপনারা কাইন্ডলি দ্রুত রেসপন্স করবেন, হ্যাঁ? আপনার হারাই গেলে কিন্তু আমার ভালো লাগবে না। সো আমাদের সাথে আছে নূর আলম খান। ভাইকে বুঝতেছেন? বোঝার চেষ্টা করছি। না মানে মানে কথাগুলো বুঝতেছেন কিনা? হ্যাঁ, আপনার কথা বুঝতে পারছি। ওকে, আমাদের সাথে আছে খুশি, তামান্না খুশি। আপু বুঝতে পারছেন? জি ভাইয়া পারতেছি। ওকে, হ্যাঁ, নুসরাত জাহান বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। ওকে, আমাদের সাথে আছে আশিক। সমস্যা নাই তো ভাইয়া? না স্যার, বুঝতেছি সবকিছু। ওকে ফাইন। কানিজ, আমাদের সাথে আছে কানিজ আপু। সমস্যা নাই তো? সমস্যা থাকলে বলেন। ওকে, সো আমরা কি বললাম যে টু বি ভার্ব দিয়ে আমরা করবো। সো টু বি ভার্ব দিয়ে কিভাবে করব? বলতেছে যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স স্ট্রাকচার টু বি ভার্ব দিয়ে, যেমন শি ইজ ওয়েল টুডে। আমরা কি বললাম? শি ইজ ওয়েল টুডে। আচ্ছা, ওয়েল কোন পার্ট অফ স্পিচ কেউ বলতে পারবেন? ওয়েল কোন পার্ট অফ স্পিচ বলতে পারবেন? পার্ট অফ স্পিচ আমাদের মানে রাউটার রিস্টার্ট নিছে, দ্যাট ইজ ভাই আমরা একটুখানি সময়ের জন্য ডিসকানেক্টেড হয়ে গেছিলাম। সবাই এখন ঠিক আছেন তো? জি স্যার, বুঝতেছি, কথা আছে। আচ্ছা, ঠিক আমরা আছে। একটুখানি একটুখানি সময়ের জন্য আমরা ডিসকানেক্টেড হয়ে গেছিলাম আর কি, জি স্যার, বুঝতে পারছি। একটু সময়ের জন্য। ওকে, সো আমরা যেটা বলতেছিলাম আর কি, সো আমরা কি বলতেছিলাম এতক্ষণ, যে আমরা দুভাবে আসলে ওরা বলতেছে যে এটা আমরা করতে পারি। সেটা কিভাবে? একটা হচ্ছে গিয়ে যে প্রিন্সিপাল ভার্ব দিয়ে, মেইন ভার্ব দিয়ে যেটাকে আমরা বলি, হ্যাঁ। আর একটা অক্সিলারি টু বি ভার্ব দিয়ে। সো টু বি ভার্বের 8টা ফর্ম আমরা পাইছি, যেটা আমরা লিখে নিছি অলরেডি। সো যেহেতু টু বি ভার্বের 8টা ফর্ম আমরা পেয়ে গেছি, সো এখন আমরা দেখবো যে কিভাবে করা যায়। একটা এক্সাম্পলই দেখার চেষ্টা করছি। দেখেন, টু বি ভার্ব যুক্ত নেগেটিভ সেন্টেন্স স্ট্রাকচার, সেটা কি? শি ইজ নট ওয়েল টুডে। শি ইজ নট ওয়েল টুডে, রাইট? তাই তো? শি ইজ নট ওয়েল টুডে, সে আজকে ভালো নাই। তো এখানে কি আমাদের কোনো মানে মানে কোনো মেইন ভার্ব আছে? নাই কিন্তু। তার মানে এইটাই আমার মেইন ভার্বে কাজ করবে এখন। ঠিক আছে? জি। ওকে ফাইন। এরপর আমরা একটু দেখার চেষ্টা করি, এগুলো জাস্ট এক্সাম্পল, কোনো প্রবলেম নেই, এগুলো খুবই সোজা। টু হ্যাভ ভার্ব দিয়ে কিভাবে আমরা নেগেটিভ সেন্টেন্স মেক করতে পারি? টু হ্যাভ ভার্ব কি হ্যাভ হ্যাজ হ্যাড কে টু হ্যাভ ভার্ব বলে? হ্যাভ হ্যাজ হ্যাড কে টু হ্যাভ ভার্ব বলে? হ্যাভ হ্যাজ হ্যাড কে টু হ্যাভ ভার্ব বলে, বা হ্যাভ ভার্ব বলে, কোনো অসুবিধা নেই। হ্যাভ হ্যাজ হয় প্রেজেন্টে, আর পাস্টে হয় কি? হ্যাড, তাই তো? তো এটা আমরা তো জি। জানি, আই হ্যাভ ডান মাই জব, প্রেজেন্ট পারফেক্ট। হি হ্যাজ ডান হিজ জব, প্রেজেন্ট পারফেক্ট, তাই তো? তাহলে কি প্রেজেন্ট পারফেক্ট এটা হইলো। আর পাস্ট পারফেক্ট কি হবে? হি হ্যাড ডান হিজ জব। ব্যাপারটা তো তাই, যখন অক্সিলারি হিসেবে আসবে। ওকে, আই হ্যাভ আ পেন, এটা তো অক্সিলারি না, এটাই মেইন ভার্ব, তাই তো? আই হ্যাভ আ পেন, আই হ্যাভ ডান মাই জব। দুটার মধ্যে পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে এখানে হ্যাভই মেইন ভার্ব, আর এখানে হ্যাভ অক্সিলারি ভার্ব, কারণ এখানে মেইন ভার্ব ডান। মনে হয় বুঝাইতে পারছি কথাগুলো? ওকে, সো এরপর আমরা কি দেখতে পাচ্ছি বলেন তো? এরপর আমরা দেখতে পাচ্ছি যে বলতেছে যে সাহায্যকারী ভার্ব বিহীন নেগেটিভ সেন্টেন্সে কি হয় দেখেন। বলছে আই ডু নট প্লে ফুটবল ইন দ্য ফিল্ড, তাই তো? তারপর এখানে ওই যে ডুডাল ডিড চলে আসছে। আই ডু, আই এর সাথে ডু হয় বর্তমানে, ডু, এই জন্য ডু নিয়ে এসছি আমরা। আই ডু নট প্লে ফুটবল ইন দ্য ফিল্ড। হি ডাজ নট ওবে হিজ প্যারেন্টস। ওকে, সে তার বাপ মার কথা শোনে না। এই ধরনের সেন্টেন্স তো রাখা উচিত না। যে সেন্টেন্স বাপ মার কথা শোনায় না কথা বলে, সেই জিনিসই রাখা উচিত না। তার মানে এটা কেটে দিতে হবে পরবর্তী এডিশনে। ঠিক আছে, লিখতে হবে কি বলেন তো? হি ডাজ নট ডিসঅবে হিজ প্যারেন্টস, এটা লিখতে হবে নাকি? যে জিনিস ঠিক না সেই জিনিস সরানো যাবে না। ওকে, এরপরে কি আছে দেখি।
বলতেছে যে টু হ্যাভ ভার্ব যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করার নিয়ম। টু হ্যাভ মানে কি, হ্যাভ হ্যাজ হ্যাড যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করার নিয়মটা কি। ওরা বলতেছে দেখেন এখানে স্ট্রাকচার একটা দেওয়া আছে, সাবজেক্ট প্লাস ডু ডাজ ডিড, যেটা বসাবেন আপনি সিচুয়েশন অনুযায়ী, নট প্লাস হ্যাভ প্লাস হ্যান ত্যান অনেক কিছু আছে। ঠিক আছে, খেয়াল করেন উই হ্যাভ আ বিগ হাউস, আমরা গ্রামারটা শিখে গেলে এক্সাম্পল দিই, আমরা এক্সাম্পলই দেখি। উই হ্যাভ আ বিগ হাউস মানে আমাদের একটা বড় বাড়ি আছে, ঠিক আছে, বড় বাড়ি আছে। উই হ্যাভ আ বিগ হাউস, তাহলে কি হবে, ওই যে আমরা আগেই বলছি এখানে ডু ডাজ ডিড নিয়ে আসতে হবে। তো ডু ডাজ কখন হয়, প্রেজেন্টে হয়, ডিড হয় পাস্টে। সো ডু ডাজ উই এর সাথে ডু হয়, ডাজ কখন হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে, আর প্রেজেন্ট ইনডিফিনিট হইলে ডাজ হয়। তাহলে উই যেহেতু তাহলে হ্যাভ হবে, তো এখানে ডু নিয়ে আসছি আমরা, হ্যাভ যেহেতু আমাদের মেইন ভার্ব, তাহলে আমাদের ডু ডাজ ডিড নিয়ে আসতে হবে। তাহলে উই ডু নট, নটটা তো লাগবেই যেহেতু আমরা নেগেটিভ করবো। তাহলে উই ডু নট হ্যাভ আ বিগ হাউস। আমার লেখা কি বোঝা যায়? না স্যার, আমার লেখা বোঝা যায় না? না বোঝা যায় তো স্যার। মাহি আমার বুঝা লেখা, যায়। মানে মাহি আমার লেখা স্যার আমি বুঝতে পারছি না। কেন? আহ, এটা কি মানে লেখা বুঝতে না পারার কারণটা কি? স্যার মনে হচ্ছে পেঁচানো বেশি। ও আচ্ছা, আচ্ছা ঠিক আছে, আমি আরেকটু কম পেঁচায় লিখবো। আপনি বলবেন না এটা বুঝতে পারছেন না, তাহলে তো আমি আরেকটু কম পেঁচায় লিখি। না ভাইয়া তো বলেও দিচ্ছেন, মুখে তো বলেও দিচ্ছেন। অসুবিধা নাই, ছোট মানুষ। ঠিক আছে ভাইয়া, আমি আরেকটু ভালো করে লেখার চেষ্টা করবো, আমার হাতের লেখাটা একটু খারাপ ছোটবেলা থেকে, মানে যাই হোক। সো ঠিক আছে, আমরা আবার একটু বলেও দিচ্ছি যে উই হ্যাভ আ বিগ হাউস। ঠিক আছে, আমি আবার লিখি, দাঁড়ান, একটু ফাস্ট লিখতে গিয়ে একটু পেঁচানো হয়ে যায় আর কি। উই হ্যাভ আ বিগ হাউস, আশা করি এবার একটু বুঝতে পারবেন। আর স্ক্রিনটা যদি ছোট হয়ে যায় ফোনে কিন্তু টাচ করলে বড় হয়, সো ওইটাও একটু হেল্প নিতে পারেন। উই হ্যাভ আ বিগ হাউস, সো এটাকে যদি আমরা নেগেটিভ করতে চাই তাহলে আমাদের কি লাগবে, হ্যাভটা আমার মেইন ভার্ব, এই জন্য আমাকে ডু ডাজ ডিড নিয়ে আসতে হবে। এখন যেহেতু উই এর সাথে প্রেজেন্ট আছে এই জন্য ডু আসবে, থার্ড পারসন সিঙ্গুলার হইলে ডাজ আসতো, আর পাস্ট হইলে অলওয়েজ ডিড। তাহলে উই হ্যাভ আ বিগ হাউস, তাহলে কি লিখবো আমরা, উই ডু নট, লাগবে, নট তো লাগবে যেহেতু নেগেটিভ করবো, উই ডু নট হ্যাভ আ বিগ হাউস। ঠিক আছে, আমরা আরো কিছু এক্সাম্পল দেখি। আপনি সবসময় গ্রামার শিখবেন এক্সাম্পল দিয়ে, যত এক্সাম্পল কে অ্যাবজর্ব করতে পারবেন তত আপনি ভালো শিখবেন। ঠিক আছে, আমি আপনাদের একটা এক্সাম্পল দিয়ে দিই, তাহলে আপনি আরো ভালো বুঝতে পারবেন যে গ্রামার পুশ করা নিজের ভিতরে, গ্রামার শুধু গ্রামার শেখা আর শুধু মানে শুধু গ্রামার শেখা হচ্ছে ভিটামিন ট্যাবলেট খাওয়ার মতো, এটা খুব ভালো কাজ করবে না। আর এক্সাম্পল দিয়ে গ্রামার শেখা হচ্ছে, এক্সাম্পল দিয়ে গ্রামার শেখাটা হচ্ছে বিভিন্ন ফলমূল খাওয়া যেটার মধ্যে ভিটামিন আছে, ফ্রুটস খাওয়া। ঠিক আছে, যেমন আপনার ভিটামিন সি এর দরকার পড়লে আপনি হয়তো আমলকি খাইলেন, আমি জানি না কোনটার মধ্যে ভিটামিন সি আছে, পেয়ারাতে ভিটামিন সি আছে। তো আপনি কি পেলেন, আপনি কিন্তু ওইটা হচ্ছে গুড ওয়ে, অর্থাৎ কোন একটা কিছুর ভেতর দিয়ে ভিটামিনটাকে অ্যাবজর্ব করানো নেওয়া। আর আপনি যদি শুধু গ্রামার শেখা মানে হইলো, শুধু মুখস্থ করা মানে হইলো আপনি ট্যাবলেটের মানে ভিটামিনের ট্যাবলেট খাইতেছেন, যেটা খুবই ক্ষতিকর এবং যেটা বডির জন্য ভালো না। ঠিক আছে, নুর আলম ভাই কি বুঝতে পেরেছেন আমার কথাটা? বুঝতে পারছি। হ্যাঁ, তার মানে আমাদের গ্রামার শিখতে হবে এক্সাম্পল দিয়ে। সো হি হ্যাজ আ পেন, হি হ্যাজ আ নাইস পেন, হি হ্যাজ আ নাইস পেন। এই যে হি হ্যাজ আ নাইস পেন, এটাকে আমরা নেগেটিভ করতে চাই, তাহলে আমরা আগেই বলছি হি আছে, প্রেজেন্ট ইনডিফিনিট ডাজন্ট লাগবে, তাহলে আমরা কি লিখবো, হি ডাজ নট, নট তো লাগবেই, হি ডাজ নট হ্যাভ। এখন এখানে হ্যাভ লাগবে কেন, কারণ হ্যাজ এখানে কি আছে, মেইন ভার্ব হিসেবে আছে। তো এটাকে আমরা যখন এখানে ডাজ ব্যবহার করে ফেলবো তখন আর হ্যাজ ব্যবহার করতে পারবো না, তখন হ্যাভ ব্যবহার করতে হবে, কারণ হ্যাভই হচ্ছে মেইন। ঠিক আছে, তো হি ডাজ নট হ্যাভ আ, তো আপনারা কি বুঝতেছেন আমার কথা নাকি আমি ফাস্ট বলে ফেলতেছি? বলেন, আপনাদের যদি মনে হয় যে একটু স্লো যাইতে হবে, স্লো গেলে ভালো হবে, সেটা আপনারা বলেন আমাকে। না স্যার, বুঝতেছি ঠিকঠাকই আছে। ওকে, বিকজ আপনাদের জন্যই
আপনারা যদি মনে করেন যে ফার্স্ট যাচ্ছি তাহলে স্লো করবো আমি। ওকে, সো এখানে বলতেছে অক্সিলারি ভার্ব যুক্ত নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার কি সেটা, আই এম নট রাইটিং আ লেটার। খেয়াল করেন ব্যাপারটা, তাহলে সাবজেক্ট বসবে, তারপর অক্সিলারি ভার্ব বসবে, এরপর প্রিন্সিপাল ভার্ব বসবে, এরপর অবজেক্ট বসবে, এক্সটেনশন বসবে। আই এম নট রাইটিং আ লেটার, আই সাবজেক্ট, এম অক্সিলারি ভার্ব, নট তো নট বিকজ নেগেটিভ করবো আমরা, রাইটিং হচ্ছে আমার মেইন ভার্ব, এ হচ্ছে এখানে আর্টিকেলস, লেটার হচ্ছে এটা, মানে আমরা এটাকে আমরা বলতে পারি অবজেক্ট এক্সটেনশন যাই বলি আমরা, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, তো এখানে এটা অবজেক্ট হিসেবে কাজ করছে। বাই দ্য ওয়ে, আপনি কি বলতে পারবেন যে ইউ কি এখানে অবজেক্ট নাকি এক্সটেনশন বলতে পারবেন? ইউ কি এখানে অবজেক্ট নাকি এক্সটেনশন? অবজেক্ট। কেন এক্সটেনশন না কেন? ভাইয়া কথা বুঝি নাই। কারণটা হচ্ছে খুব সহজ, আমার সাবজেক্টের অবজেক্টকে, দে মে নট হেল্প ইউ, তারা তোমারে হেল্প করতে পারবে না, সো তারা তোমারে, সাবজেক্ট অবজেক্টকে হেল্প করতে পারবে না, তাই তো? এখানে যদি থাকতো দে মে নট হেল্প ইউ ইন দ্য ফিউচার, তাহলে ওটাকে আমরা এক্সটেনশন দিয়ে দিতাম, অতিরিক্ত অংশ। ক্লিয়ার কথাটা? জি। ওকে, মাহিকে এখনো লেখা বুঝতে কষ্ট হয়? না স্যার। আচ্ছা ভাই, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, আমি আমার হাতে লেখা ঠিক করার চেষ্টা করতেছি, সো চিন্তার কোনো কারণ নাই, হয়ে যাবে আশা করি। ওকে, সো ওরা বলছে ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে কথা। ইন্টারোগেটিভ মানে কি বললাম আমরা, যে এটাকে আমরা বলতেছি যে প্রশ্নবোধক, অর্থাৎ প্রশ্ন বোধ হবে এমন জিনিস, প্রশ্ন বোধ হবে অর্থাৎ যেটা শোনার পরে আপনার প্রশ্ন বোধ হবে, আপনার যে মানে আপনার মনে হবে যে এটা একটা প্রশ্ন। সেটা কিরকম, যেমন তুমি কি ভাত খাইছো, হ্যাভ ইউ ইটেন রাইস, তাহলে কি মনে হইতেছে, প্রশ্ন মনে হইতেছে। তো যে সেন্টেন্স দিয়ে কোনো প্রশ্ন করা হয় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। যেমন হোয়াট আর ইউ রিডিং, তুমি কি পড়ছো, হোয়াই ডিড ইউ গো ইয়েস্টারডে, তুমি তো গতকাল কই গেছিলা। ঠিক আছে, তো এটার একটা নিয়ম আছে, নিয়মটা হলো যে সবসময় অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে আসে, তাই তো? ওরা বলতেছে অক্সিলারি ভার্বটা সাধারণত টু বি ভার্ব হয়, সাধারণত টু বি ভার্ব হয়, অলওয়েজ না, বাট সাধারণত টু বি ভার্ব হয়। ঠিক আছে, তাহলে কি বলতেছে এখানে, যে অক্সিলারি ভার্বটা আগে আসবে, অক্সিলারিটা আগে আসবে। আচ্ছা আমি সুন্দর করে লিখি, সরি, অক্সিলিয়ারিটা আগে আসবে, অক্সিলিয়ারিটা আগে আসবে, তারপরে আসবে হচ্ছে সাবজেক্ট, তারপরে আসবে ভার্ব, মেইন ভার্ব, মেইন ভার্ব। ওকে, তারপরে আসবে অবজেক্ট অর সামথিং এলস, এরপরে আসবে ধরেন অবজেক্ট, তারপর আসবে এক্সটেনশন, তাই তো ভাই? সবসময় কিন্তু মানে অবজেক্ট থাকে না, এটা বুঝতে হবে। ধরেন আপনি লিখলেন আই প্লে ইন দ্য মর্নিং, তো এখানে আপনি অবজেক্ট কই পাবেন, নাই তো, আছে আই প্লে ইন দ্য মর্নিং, আই প্লে ইন দ্য মর্নিং, সেখানে আপনি মানে অবজেক্ট কই পাইলেন বলেন? আই প্লে কি কিছু তো নাই, তো আই প্লে ফুটবল ক্রিকেট নাই তো, ইন দ্য মর্নিং আছে। এইসব ক্ষেত্রে কিন্তু কিছু এক্সেপশন আছে, তো এই জন্য সবসময় মানে অ্যাপ্লাই করে করে শিখবেন, এক্সাম্পল দেখে দেখে শিখবেন, আদারওয়াইজ বিভ্রান্ত হবেন। সো গ্রামার শিখতে হবে এক্সাম্পল দিয়ে, মুখস্থ করে আপনি বিপদে পড়বেন, ওই শুধু ভিটামিন ক্যাপসুল খাওয়ার মতো। ওকে, সো কি বললাম কথা, অক্সিলারি, সাবজেক্ট, মেইন ভার্ব, অবজেক্ট, এক্সটেনশন। এটা অনুযায়ী আমরা কয়েকটা এক্সাম্পল দেখি, এক্সাম্পলে কি আছে দেখার চেষ্টা করি। সো এক্সাম্পলে কোথায় আছে বলেন তো, এটা এক্সাম্পল কই আছে? এক্সাম্পল আছে হচ্ছে এখানে, হ্যাজ হচ্ছে আমার জন্য, হ্যাজ হি আ নাইস পারসন। ওহো, হ্যাজ হি আ নাইস পারসন তো হয় না, লিখে দিতে পারি হ্যাজ হি আ নাইস পেন, এটা দিই, এখানে একটু ভুল আছে। সো হ্যাজ হি আ নাইস পেন, তাহলে এটাকে আমরা অ্যাফার্মেটিভ বলে কি হবে, হি হ্যাজ আ নাইস পেন। এটাকে আমরা কি করতেছি, এই যে অক্সিলারি ভার্বটাকে আগে দিয়ে দিচ্ছি, হ্যাজ হি আ নাইস পেন। ওকে, কথা কি বুঝতে পেরেছি? আওয়াজ নাই কেন, আপনারা কিছু বুঝতেছেন না? আপনারা কথা বলেন।
জি স্যার বুঝতেছি। ওকে, নুর আলম ভাই কি বুঝতেছেন ক্লাস? জি বুঝতে পারছি। ওকে, সো আমরা যেটা বলতেছিলাম আর কি, যেমন আপনি বললেন যে হ্যাভ উই আ গুড হাউস ইন ঢাকা, হ্যাভ উই আ গুড হাউস ইন ঢাকা, ঢাকায় বড় হাতের হবে না। ওকে, এটাকে আমরা একটা কোয়েশ্চেন করলাম, হ্যাভ উই আ গুড হাউস ইন ঢাকা, সেটাকে আমরা এইভাবে লিখতে পারি অ্যাফার্মেটিভ করলে, উই হ্যাভ আ গুড হাউস ইন ঢাকা। যদিও এটা ট্রান্সফরমেশন নিয়মে পড়ে না, কারণ ট্রান্সফরমেশন নিয়ম হচ্ছে সেন্টেন্স অ্যাফার্মেটিভ হলে ট্যাগ মানে আপনার মানে কোয়েশ্চেনের নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হয়, সো ওইটা আলাদা নিয়ম, ওটা যখন আমরা শিখবো তখন আলোচনা করবো। বাট এটা থেকে আমরা এটাই বুঝতে পারতেছি, হ্যাভ উই আ গুড হাউস ইন ঢাকা, সো হ্যাভটা হচ্ছে অক্সিলারি, দ্যাট ইজ ওয়াই এটা সাবজেক্ট আগে চলে আসছে, বাট এটা পরে দিলে আমার জেনারেল সেন্টেন্স হয়ে যাবে, উই হ্যাভ আ গুড হাউস ইন ঢাকা। ওকে, এরপর আমরা দেখি কতদূর যাওয়া যায়। এখানে আমরা বলতেছি ডু ইউ হ্যাভ আ কার, হ্যাভ ইউ আ কার, একই কথা, ডু ইউ হ্যাভ আ কার, হ্যাভ ইউ আ কার, দুটোই বলা যেতে পারে। সো ডাজ হি হ্যাভ আ পেন আর হ্যাজ হি আ পেন, কোনটা বেশি ভালো বলতে পারবেন? এইটা বেশি ভালো, কারণটা হচ্ছে হ্যাজ হি আ পেন এটার থেকে ডাজ হি হ্যাভ আ পেন এটা বেশি ভালো, কারণ এখানে প্রপার ইউজ হয়েছে সবকিছুর। ওকে, এখানে আপনি আপনার অক্সিলারি ভার্বটা নিয়ে আসছেন, তখন মেইন ভার্ব হয়ে গেছে হ্যাভ, সো এটাকে নিয়ে আসছেন আপনি প্রপারলি, ঠিক আছে। আর যদি এখানে বলেন যে হ্যাজ হি আ পেন, তাহলে এখানে মেইন ভার্বে চলে আসছে, কারণ চিন্তা করেন হি হ্যাজ আ পেন, হি হ্যাজ আ পেন, এটা একটা সেন্টেন্স। তো হি হ্যাজ আ পেনের যে সেন্টেন্সটা, এটা যদি আমি জাস্ট ঘুরাই দিই, হ্যাজ আ পেন, হ্যাজ হি আ পেন, তাহলে জিনিসটা হইলো না, কারণটা হচ্ছে এখানে হ্যাজ কিন্তু মেইন ভার্ব না, এখানে মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। কিন্তু আমরা বলি কি, যখন আমরা ইন্টারোগেটিভ করবো তখন অক্সিলারিটা আগে চলে যাবে, তখন মেইন ভার্বটা আমরা দিব এখানে, এটা হলো নিয়ম আর কি। সো এটাই যদি মানে বেশি জটিল মনে হয়, এটাকে নিয়ে খুব বেশি ভাবার দরকার নাই, বিকজ বেশি জটিল করার দরকার নেই কোনো কিছু। ওকে, সো এরপর আমরা দেখতেছি যে নিয়মটা, সেটা একটু দেখার চেষ্টা করি। এরপরে যেটা ইম্পর্টেন্ট নিয়ম, সেটা হচ্ছে কন্টিনিউয়াস ফর্মে কি আছে। ইজ হি রিডিং আ বুক, তার মানে সেন্টেন্সটা এরকম, হি ইজ রিডিং আ বুক, হি ইজ রিডিং আ বুক। এটাকে যদি আমরা মানে ট্রান্সফরমেশন নিয়ম বাদ দিয়ে যদি নর্মালি করি, তাহলে ইজ হি রিডিং আ বুক, বা ট্রান্সফরমেশন নিয়ম অনুযায়ী হবে ইজেন্ট হি রিডিং আ বুক, বিকজ ওইখানে তো সেন্টেন্স অ্যাফার্মেটিভ হইলে ইন্টারোগেটিভ নেগেটিভ ইন্টারোগেটিভ পড়তে হয়। সো হি ইজ রিডিং আ বুক, তাহলে ইজ হি রিডিং আ বুক কোয়েশ্চেন করে দিলাম, এভাবে তৈরি করতে পারি আমরা। আমরা সোজা চলে যাব হচ্ছে হ্যাঁ, ওকে, আমরা চলে যাই যে ইন্টারোগেটিভ থেকে কিভাবে আমরা সেন্টেন্স করতে পারবো। দেখেন, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ প্রোনাউন বা ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, যে হু, হুইচ, হুম, হোয়েন, হোয়াই, হোয়াট, হোয়ার, হুজ, হাউ, এই যে কথাগুলো ডব্লিউএইচ আর কি, ডব্লিউএইচ দিয়ে আমরা কিভাবে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করব। যেমন ধরেন আপনার এখানে লেখা আছে যে একটা, এগুলো তো বেসিক্যালি প্রশ্ন করে, তাই তো। সো যেগুলো যেহেতু প্রশ্ন করে, এগুলো উত্তরগুলো কিভাবে আসে দেখেন, বলছে হোয়ার ডিড হি লিভ, সে কোথায় বাস করতো, হোয়ার ডিড হি লিভ, হোয়ার ডিড হি লিভ মানে কি, সে কোথায় বাস করতো, এটা অ্যান্সার আসবে হি লিভড ইন ঢাকা, তাই তো। এই যে হোয়ার, এটার উত্তরটা আমরা পাইছি। মানে তারপর আপনি আরেকটা এক্সাম্পল দেখেন, আপনি এইভাবে বললেন যে হোয়াট ডিড হি লাইক, হোয়াট ডিড হি লাইক, আপনি বললেন হি লাইকড ম্যাঙ্গো। ক্লিয়ার কথাটা? সো এইভাবে করে আপনি কিন্তু মেক করতে পারবেন, কোনো অসুবিধা, এরকম হাজার হাজার সেন্টেন্স আপনি মেক করে ফেলতে পারবেন। সেন্টেন্স দিয়ে এক্সাম্পল মনে রাখবেন, সেন্টেন্স দিয়ে আপনি নিয়ম মনে রাখবেন। সো এটা আমরা আগে আলোচনা করছি, যেটা কিরকম, এটা জাস্ট হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ ইত্যাদি বোঝায়। সেই জিনিসগুলো যখন বোঝায় তখন আমরা কি করি, ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্সের মানে হলো যে কোনো কিছুকে আপনি ভার্ব দিয়ে শুরু করবেন। কি দিয়ে শুরু করবেন? ভার্ব দিয়ে শুরু করবেন। যেমন আপনি বললেন ওপেন দ্য ডোর, সো আপনারা কি বলতে পারবেন কেন এখানে ভার্ব দিয়ে শুরু হয়? কেউ কি বলতে পারবেন? মাহি কি বলতে পারবেন? না। আচ্ছা, অন্য কেউ?
কোনো একটা মানে অর্ডার, অ্যাডভাইস, এই সমস্ত ক্ষেত্রে মানে কোনো একটা কাজ করতে বলা হয়, অ্যাকশন ভার্বটা এর জন্য আগে আসে। এরকম না ব্যাপারটা। এটা হয়তো আমরা খুব জানি এভাবে, কিন্তু আসলে ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে ওপেন দ্য ডোর, এই ইম্পারেটিভ সেন্টেন্সে সবসময় সেকেন্ড পারসন কে বলা হয়, এই কারণে ইউটা অলওয়েজই আমরা ব্যবহার করি না। ব্যাপারটা কি বুঝতে পেরেছি? তো ব্যাপারটা হলো যে যেহেতু আমরা ইউকেই আবার সবসময়, একটু বল। হ্যাঁ মানে ইম্পারেটিভ সেন্টেন্সে যেহেতু আমরা অলওয়েজ সেকেন্ড পারসন ইউকেই অর্ডারটা করি, সো মানে আদেশ উপদেশ যাই হোক না কেন আমরা ইউকে করি, ইউ সেকেন্ড পারসনকে করি, দ্যাট ইজ ওয়াই ইউটা এখানে থাকে না। ঠিক আছে? সো এই জন্য ডিরেক্টলি আমরা কি করি, যে ইউকে যেহেতু বলে দিছি যে তুমিই করো এটা, সো একদম কোনো ধরনের স্টার্টিং নাই, একদম ডিরেক্ট ভার্ব দিয়ে শুরু হয় এটা। ঠিক আছে? কোনো ধরনের নিয়ম মানে না এটা। ওকে, এখন আপনি বলতে পারেন যে এখানে তো প্লিজ আছে, প্লিজ তো অন্য জিনিস, প্লিজ তো একটা মানে জাস্ট একটা এক্সপ্রেশন, আর তো কিছু না, তাই না? আসল সেন্টেন্স তো হেল্প মি। সো সেকেন্ড পারসনকে যেহেতু করা হয়, এই জন্য কোনো ধরনের করা হয় না, ডিরেক্ট করা হয় আর কি। যাই হোক, সো এরপর আমরা কি দেখতে পাই? এই দেখেন এখানে ওরা দিয়ে দিচ্ছে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ওপেন দ্য ডোর, ডোন্ট ওপেন দ্য ডোর। ওকে, সো এখানে দেখেন ওরা ইম্পারেটিভ সেন্টেন্সের একটা স্ট্রাকচার দিয়েছে, ভার্ব প্লাস এক্সটেনশন। বলতেছে যে ডোন্ট ডু ইট, তো মানে ডুটাকে ওরা মানে মেইন ভার্ব ধরে বাকিটাকে এক্সটেনশন ধরতেছে, কোনো প্রবলেম নেই। ডোন্ট ওপেন দ্য ডোর একই জিনিস, কোনো প্রবলেম নেই। একইভাবে অনুরোধ বুঝালে প্লিজ হেল্প মি অর হেল্প মি, প্লিজ, কোনো প্রবলেম নাই। প্লিজ একটা এক্সট্রা জিনিস, হেল্প মি শেষ। সো হেল্প হচ্ছে ভার্ব, বাকিটা হচ্ছে ওরা এক্সটেনশন ধরতেছে, কোনো প্রবলেম নেই। ঠিক আছে? এরপরে দেখেন আরো এক্সাম্পল আছে, লেট দিয়ে এক্সাম্পল আছে, লেট দিয়ে এক্সাম্পল দেখার চেষ্টা করেন একটা। বলতেছে লেট দিয়ে আমরা মানে কখনো যদি কাউকে মানে আদেশ উপদেশ করি, তাহলে বলতে হবে লেট মি গো আউট, মানে আমাকে যাইতে দাও। লেট হিম ডু দ্য ওয়ার্ক, তাকে কাজটা করতে দাও। লেট মানে দেওয়া। লেট ইট গো বলি না আমরা, লেট ইট গো, যেতে দাও এটা, এরকম আর কি। আজকের ক্লাসটা আপনারা হয়তো একদম প্রথম ক্লাস, আপনাদের জন্য একটুখানি একটুখানি কঠিন হচ্ছে ফর শিওর। তো অপটেটিভ সেন্টেন্সটা কি করে আমরা আগে আলোচনা করছি একটু। অপটেটিভ সেন্টেন্স কি জিনিস? যে সেন্টেন্সে মনের ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ পায়, তাকে অপটেটিভ সেন্টেন্স বলে। ঠিক আছে? তো সেটা কিরকম? যেমন মে আল্লাহ ব্লেস ইউ, ঠিক আছে, মে বাংলাদেশ প্রসপার ডে বাই ডে। তাহলে এখানে কি ধরনের দিয়ে শুরু হয়? দেখেন অনেক সময় মেয়েটা উজ্জ্ব থাকে, যেমন লং লিভ দ্য কিং, মানে এগুলো মনের আশা বুঝাইতেছে। ঠিক আছে? হ্যাভ এ নাইস ডে, কি বললেন ব্যাপারটা? হ্যাভ এ নাইস ডে, তার মানে কি এটা ভালো দিন হোক তোমার। সেই ধরনের যদি আমরা অপটেটিভ সেন্টেন্স বলতে পারি। এক্সক্লেমেটরি সেন্টেন্স কি আমরা আগে আলোচনা করছি, এটা হচ্ছে বিস্ময় বোঝায়। এক্সাম্পল, হোয়াট এ ফাইন পেন ইট ইজ, এটা নিয়ে আমরা আলোচনা করছি, এটা নিয়ে আমরা যাব না। ওকে, সো আমরা এটা মোটামুটি বুঝে ফেলছি। আমাকে কাইন্ডলি একটু বলেন যে কার কোথায় সমস্যা আছে, একটু চিন্তা ভাবনা করে বলেন। আমরা মোটামুটি এইটুকু আজকে পড়ার কথা ছিল আগ পর্যন্ত। আমরা আপনাদের একটু ফিডব্যাক নিব, ফিডব্যাক নিয়ে আমি হচ্ছে 5 মিনিটের ব্রেকে যাব। ব্রেকে যাওয়ার পরে আমরা আবার স্পিকিং শুরু করব। সো আমাকে একটু বলেন সবাই যে কি অবস্থা, আপনারা কিভাবে কি বুঝতে পারলেন? আপনারা কি কথাবার্তা বলবেন না নাকি ক্লাসে? স্যার বুঝতে পারছি মোট কিছুই, কিন্তু আমার মনে হচ্ছে ট্রাই করলে সমস্যাগুলো ধরা পড়তোই। আচ্ছা, তার মানে না না অবশ্যই, মানে আপনি ক্লাস বুঝেছেন কিনা, শুধু ক্লাস করে কিন্তু আপনি কিছুই হবে না আসলে, এটা তো আপনিও জানেন, তাই না? ক্লাস বুঝতে পারছি বাট নিজে প্র্যাকটিস করতে পারি। আচ্ছা, সেটা আমি ক্লাস নিয়েই কথা বলছি ভাইয়া, মানে ক্লাস নিয়ে আপনার ফিডব্যাকটা আমি চাচ্ছি আসলে, কারণ আমরা এরপর স্পিকিং শুরু করব, আমার আসলে বোঝা দরকার যে আপনারা কিভাবে ভালো করে বুঝছেন। ঠিক আছে? সো আপনি একটু তার মানে ক্লাসের ব্যাপারে কোনো সমস্যা নেই, মোটামুটি বুঝতে পেরেছেন, তাই তো? জি। জি জি। ওকে, আমি একজন একজন করে জিজ্ঞেস করবো, কোনো অসুবিধা নেই। আমরা অল্প স্টুডেন্ট নেই কিন্তু এই কারণেই, যাতে করে সবাইকে আমরা টাচ করতে পারি। ঠিক আছে? সবাইকে আমরা কানেক্ট করতে পারি। আমরা কিন্তু অনেক, জি, ওকে। সো আবুল কালাম আজাদ ভাই আছেন আপনি? জি স্যার। আচ্ছা, আমাদের জি স্যার। ক্লাস কেমন বুঝলেন? জি আলহামদুলিল্লাহ মোটামুটি বুঝছি স্যার। ওকে, বাসায় বাকিরা প্র্যাকটিস করলে আরো ভালো বুঝবেন। জি স্যার। ওকে, খুশি, তামান্না, খুশি আপু, ক্লাস কেমন বুঝলেন? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো বুঝেছি।
ওকে, আমাদের কাছে আমার সাথে আছে নুসরাত জাহান আপু। জি ভাইয়া, বুঝতে পেরেছি ভালোভাবে। ওকে, মাহি, কি অবস্থা মাহি ভাইয়া? বুঝতে পারছি, ভালোই বুঝতে পারছি। আচ্ছা, কোথাও অসুবিধা হয়েছে বুঝতে? যে মানে হাতের লেখা বুঝতে কম পারছেন এটা তো বুঝছি, তো আমি হাতের লেখা ঠিক করে ফেলবো ইনশাল্লাহ। মানে একটু খারাপ হাতের লেখা কি আর করা যাবে, তাই না? তো জি। হ্যাঁ, এমনি গ্রামার বুঝতে কি অসুবিধা হয়েছে বিশাল? না, আজকে তো প্রথম দিন, এই কারণে একটু সমস্যা হয়েছে। পরের দিন থেকে একটু ভালোই হবে আচ্ছা, তার মানে হচ্ছে আশা করি। প্রথম ক্লাস যেহেতু আমাকে আপনার প্রথম ক্লাসে পেলেন, অবশ্যই আমার প্রথম ক্লাসে তো আহ, বুঝতে একটু সমস্যা হতে পারে, তো প্রবলেম নেই। আমরা নেক্সট ক্লাসে আবার আজকের ক্লাসের জিনিসগুলো রিক্যাপ করব। রিক্যাপ করা মানে হলো যে আজকের কিছু কিছু আলোচনা, যেমন প্রথম 5 মিনিট আমরা আগের ক্লাস নিয়ে আলোচনা করব, তখন হবে কি আপনারা আরো ভালো রিলেট করতে পারবেন যখন একটু বাসায় পড়বেন। ওকে, নূর আলম জি। ভাই। হ্যাঁ, নূর আলম ভাই, কেমন বুঝতে পারলেন ক্লাসে? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ওকে, কানিজ আপু, জি, বুঝতে পেরেছি। কেমন বুঝতে পেরেছেন? ভালোই মোটামুটি, অবশ্য জিজ্ঞেস করলে পারবো কিনা জানি না, তবে বুঝতে পেরেছি। আচ্ছা, না জিজ্ঞেস করলে তো আপনি পারবেন যখন আপনি প্র্যাকটিস করবেন, বাট বুঝতে পারলেই এখন ভালো আর কি। ক্লাসে বুঝবেন, তারপর প্র্যাকটিস করবেন, পরের দিন ক্লাসে জিজ্ঞেস করলে পারবেন, এটাই তো নিয়ম নাকি? ওকে। নর্মালি তাই হওয়া উচিত। না, তাই হওয়া উচিত। সেটা আজকে পড়াইছে, আজকেই যদি পড়া ধরি তাহলে তো মুশকিল, তাই না? জি এটা তো মুশকিল হয়ে যাবে, সেটা তো পড়া মনে রাখা সম্ভব না। আমরাও পারতাম না, আমরাও যখন পড়াশোনা করেছি, মানে টুকটাক যাই পড়াশোনা করেছি, আমরাও দেখতাম যে না আসলে সময় দিলেই পারা যায়, নাইলে পারা যায় না আসলে। ওকে, আশিক ভাইয়া, কি অবস্থা? জি স্যার। জি স্যার, আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। ওকে, আমাদের সাথে বুঝ হয় ওকে, আমরা এই কয়জনই আজকে, আমাদের যদিও স্টুডেন্ট আরেকটু বেশি, কিন্তু আজকে অনেকে জয়েন করতে পারে না আনফরচুনেটলি। সো আশা করি আমরা নেক্সট দিন থেকে তারা জয়েন করবে, রাইট? সো আমরা কি একটা ব্রেকে যাব কিনা 5 মিনিটের? হুম, আমরা একটা 5 মিনিটের ব্রেকে যেতে পারি, সবাই বোধহয় একটু ক্লাস ক্লাস করে। হ্যাঁ, 5 মিনিট একটা ব্রেকে যাই সবার সম্মতি নিয়ে। জি কোনো স্যার। প্রবলেম। হ্যাঁ, জাস্ট 5 মিনিট একটা ব্রেক। আপনারা কেউ মানে জুম ছেড়ে যেয়েন না, কারণ তাহলে আবার মানে কানেক্ট করাটা ঝামেলা। So, আপনারা জুমেই থাকেন, জাস্ট 5 মিনিট ব্রেক নেন। জাস্ট আমি 5 মিনিট পর আসতেছি, দ্যাটস ইট। ওকে, ওয়েলকাম ব্যাক, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনারা ওয়েট করলেন এতক্ষণ। সো আমরা আমাদের স্পিকিং সেশনে চলে যাব। তো আজকে স্পিকিং সেশন আসলে খুব বেশি কিছু করাবো না, আপনাদের বেসিক কিছু জিনিস আমি একটু বলে দিব যে কিভাবে করে আপনি স্পিকিংটা স্টার্ট করতে পারেন। এরপর আমরা বেসিক্যালি যাবো আর কি। ওকে, সো আমরা একটু দেখার চেষ্টা করি আমাদের কি কি জিনিস আসলে আমাদের জন্য প্রয়োজন যখন আমরা স্পিকিং এ ভালো করতে চাব। সো সো সবাই একটু খাতা কলম নিয়ে নেন, লিখে নেবেন যে কোন কোন জিনিস আসলে আমাদের জন্য দরকারি। আপনারা কি দেখতে পাচ্ছেন? জি ওকে, ফাইন। সো আমরা যদি আসলে ফ্লুয়েন্ট স্পিকার হইতে চাই, কমিউনিকেশন ভালো হইতে চাই, আমাদের কয়েকটা জিনিস খুব ইম্পর্টেন্ট। একটা জিনিস হচ্ছে, আমরা আগেই বলছি, ভোকাবুলারি। আপনাকে পর্যাপ্ত ভোকাবুলারি জানতে হবে, প্রত্যেকটা শব্দ জানতে হবে, ঠিক আছে? শব্দ না জানলে আপনি কখনোই কথা বলতে পারবেন না। একটা বাড়ি নির্মাণ করতে গেলে যেরকম কিছু মেটেরিয়াল লাগে, যেমন ইট, বালু, সিমেন্ট লাগে, সেইগুলো না থাকলে কিন্তু আপনি কি করতে পারবেন না। সো ওকে, সো যেহেতু করতে পারবেন না, সেহেতু আপনি কি করতে হবে, আপনাকে ভোকাবুলারি জানতে হবে। তো আপনাকে ভোকাবুলারি জানা মানে হইলো আপনার প্রচুর পরিমাণে আপনি মানে মানে প্রচুর পরিমাণে কথা বলতে পারবেন। ওকে, সো কথা বলার মূল উদ্দেশ্য কি তাইলে? আপনাকে আপনার ভাবের আদান প্রদান করা। সো আপনি যত বেশি ওয়ার্ড জানবেন, তত বেশি ভাবের আদান প্রদান আপনার সহজ হবে, ঠিক আছে? ওকে, ওকে, সো ভোকাবুলারি। ওকে, সো ঠিক আছে, ভোকাবুলারি নিয়ে আমরা কথা বলি। যেহেতু আমিও একটু ব্রেকের পর আসছি, আমার একটু ট্র্যাকের বাইরে, সো ঠিক হয়ে যাবে।
ওকে, সো ভোকাবুলারি একটা জিনিস, আরেকটা জিনিস হচ্ছে গ্রামার। সো মেকিংটা কিরকম, আপনি কুক করবেন, আপনার ইনগ্রেডিয়েন্টস আছে, বাট আপনি কিভাবে কুক করবেন, সো এর জন্য গ্রামার দরকার। আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্র্যাকটিস। প্র্যাকটিস উইথ স্যাম্পল কোয়েশ্চেন অ্যান্সার, এটা একটু লিখে নিন, স্যাম্পল কোয়েশ্চেন্স অ্যান্ড অ্যান্সার্স। অর্থাৎ কিছু ক্ষেত্রে আপনার কোয়েশ্চেন থাকবে, অ্যান্সার গুলো আপনি তৈরি করবেন, কিছু ক্ষেত্রে অ্যান্সার গুলো রেডিমেড থাকবে। ওকে, সো এরকম হবে ঘটনাটা। তাহলে vocabulary, grammar, practice with sample questions and answers, এগুলো ইম্পর্টেন্ট। সাথে আপনার ধরেন কিছু ইডিয়মস লাগবে, ওগুলো আসলে সময়ে সময় হয়ে যাবে। এই তিনটা জিনিস আপনাদের মূলত লাগবে। তো তারই একটা নমুনা আমি আপনাদেরকে দেখাইতে চাইতেছি যে কিভাবে লাগবে, সেটা একটু দেখাইতে চাইতেছি। যেমন আমরা যদি আমাদের একটা আমাদের যদি একটা এক্সাম্পল দেখি, আমাদের একটা বই আমরা যদি দেখাই আপনাদের একটা ম্যাটেরিয়াল, সেই ম্যাটেরিয়াল থেকে কিছু কিছু জিনিস আমরা একটু প্র্যাকটিস করার চেষ্টা করব। সেটার একটা পার্ট এটা, যে আমাদের আইএলস এর জন্য কিছু ম্যাটেরিয়াল আছে, ওইটার থেকে আমরা আসলে পার্সিয়ালি নেওয়ার চেষ্টা করব। আপনারা যারা যারা আইএলস করবেন না তাদের জন্য তো এটা দরকার নেই, বাট আমরা জাস্ট এখান থেকে কিছু পার্ট নিয়ে নিয়ে আলোচনা করব যাতে করে আমাদের জন্য সহজ হয়। ওকে, এটা ধরেন কথার কথা একটা কোয়েশ্চেন। সো এটা যেহেতু একটা কোয়েশ্চেন, যদি আমরা ধরি, এটাতে একটা প্রশ্ন আছে, হোয়াট ইজ ইউর ফুল নেম। সো একটা প্রশ্ন, আপনাকে কেউ যদি হোয়াট ইজ ইউর ফুল নেম এই ধরনের প্রশ্ন করে, আপনি কিভাবে উত্তর দিবেন? আপনি বলতে পারেন যে থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কোয়েশ্চেন, মাই ফুল নেম ইজ মোহাম্মদ সাজ্জাদ হোসাইন, ইউ ক্যান কল মি সাজ্জাদ, ও দ্যাটস মাই অফিসিয়াল নেম। এইভাবে করে কিন্তু আপনি বলতে পারেন। আচ্ছা, এখন আপনি আপনার মনে প্রশ্ন আসতে পারে যে আমি কি খুব ফর্মালি কথা বলা শিখবো? ভাই, আপনি ফর্মালি কথা বলাই শিখেন, এরপরে ক্যাজুয়ালিটা আপনার প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। বিকজ আপনি কিন্তু আসলে ফর্মাল জায়গায় কথা বলার নিয়ে বেশি ওরিড। আপনি কিন্তু ইংলিশ স্পিকিং কান্ট্রিতে থাকেন না, আপনি থাকেন বাংলাদেশে। সো আপনি সাধারণ কথাবার্তা যা বলবেন বেশিরভাগই হয়তো বা এভাবে বলবেন। কারো যদি স্পেসিফিক বিজনেস পিপলদের সাথে ডিলিংটা ইংলিশে না হয়, সেটা আলাদা কথা। সো নর্মালি কিন্তু আপনি বাংলাতেই বলবেন, কিন্তু আপনার আসলে দরকার হচ্ছে কি আপনি অফিস আদালত বা আপনার বিভিন্ন জায়গায় যখন কথা বলবেন ফর্মালি, তখন যাতে ভুল না হয়। সো আপনি যখন শিখবেন সবকিছু প্রপারলি শিখবেন। ওকে, তারপরে আপনাকে জিজ্ঞেস করছে যে ধরেন ডাজ ইউর নেম হ্যাভ এ নেম পার্টিকুলার মিনিং, তোমার নামের কি কোনো পার্টিকুলার মিনিং আছে কিনা। So আমরা একটু জিজ্ঞেস করি, আমার নামের পার্টিকুলার মিনিং আছে যদিও। তারপর আমি একটু জিজ্ঞেস করি যে মাহি, আপনার নামের পার্টিকুলার কোনো মিনিং আছে, মানে আপনার যেটা ভালো নাম সেটার কোনো নির্দিষ্ট মানে আছে, বলতে পারবেন? না স্যার, আমি জানি না। ওকে, ঠিক আছে। সো অস্বাভাবিক কিছু না, নাই জানতে পারি আমরা। সো নূর আলম ভাই, আপনার নামের কি কোনো নির্দিষ্ট মিনিং আছে? আবার জানা নেই। সরি, আপনার জানা নাই? আবার জানা নেই। বুঝতে পেরেছি। ওকে, সো ভেরি স্যাড, কোনো অসুবিধা নেই। তখন আপনি কি বলতে পারেন, ডাজ ইউর নেম হ্যাভ এনি পার্টিকুলার মিনিং? তখন আপনি বলবেন আই থিঙ্ক দেয়ার ইজ আ মিনিং অফ মাই নেম বাট আই ডোন্ট নো আনফরচুনেটলি। ঠিক আছে, কিভাবে বলতে পারেন? আই থিঙ্ক দেয়ার ইজ আ মিনিং অফ মাই নেম বাট আই ডোন্ট নো ইট আনফরচুনেটলি, ইটস মাই ব্যাড লাক। এরকম বলে আপনি শেষ করে দিতে পারেন। ওকে, এরপরে দেখেন কি বলছে, যে এই প্রশ্ন যদি এমন হয় ডু ইউ লাইক ইউর নেম, তখন আপনি বলবেন যে ইয়েস অফ কোর্স আই লাইক নেম, মানে I like my name because my parents gave me to me, and definitely it has a meaning, and of course positive meaning. That is why I like it very much, and it's my identity, so there is no way to dislike it. I like it very much. Okay, so এইভাবে করে আপনি বলার চেষ্টা করলেন। এরপর আপনি কি লিখছে দেখেন, হু কেপ্ট ইউর নেম, কে তোমার নাম রাখছে। কেপ্ট মানে মানে কিপ মানে রাখা আর কি, কে কে রাখছে। তখন আপনি বলবেন of course my parents first of all, and I have some other names which are nickname or other names, but yes, of course my official name was kept by my parents. শেষ। what do your friends call you, আপনার বন্ধু বান্ধব আপনাকে কি বলে। সো আপনি এইভাবে বলতে পারেন যে মাই ফ্রেন্ডস এন্ড মানে মাই ফ্রেন্ডস এন্ড, এখানে যদি ফ্রেন্ডের কথা বলছেন ফ্রেন্ডের কথাই বলেন। মাই ফ্রেন্ডস এন্ড beloved ones always try to call me by a name which is XYZ, একটা নাম বলে দিলেন আপনি। ঠিক আছে, and I also love the name also, অথবা I also love the name, কোনো সমস্যা নেই।
Did your family have a certain nickname that called they called you when you were a child? মানে ওরা বলতেছে যে যখন আপনি খুব ছোট ছিলেন তখন কি আপনার বাপ মা আপনার কোনো ফ্যামিলি নেমে ডাকতো কিনা, নিক নেমে ডাকতো কিনা? যেমন অনেকে দেখবেন বলে বাবু ডাকে, অনেকে এরকম আছে অনেক কিছু আর কি, যদিও আমার ধারণা কম, সেরকম ডাকে কিনা। তো যেটা ডাকলে সেটা আপনি বলতে পারেন। So, আমি আপনাকে যেটা বোঝানোর চেষ্টা করতেছি যে স্পিকিং আপনি যখন প্র্যাকটিস করবেন তখন বেসিক্যালি ইউ নিড আ পার্টনার। এখন এই পার্টনারটা আপনি আপনার পার্টনার হইতে পারেন, যে আপনি নিজেকে নিজে প্রশ্ন করবেন, প্রশ্ন করে করে উত্তর দিবেন, আয়নার সামনে দাঁড়িয়ে হোক, যেভাবেই হোক। প্রশ্ন মানে এইভাবে করে প্র্যাকটিস করবেন। যখন আপনি এভাবে করে প্র্যাকটিস করবেন তখন আপনি কি করতে পারবেন, তখন কিন্তু আপনি মানে শিখতে পারবেন। বিকজ আপনি যদি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু হবে না, আপনাকে প্রশ্ন করতে হবে। আর যদি আপনি খুব লাকি হন তখন আপনাকে পার্টনার পাবেন, তখন আপনি প্র্যাকটিস করতে পারবেন। ঠিক আছে? সো আপনি কি করবেন, এই ধরনের অনেক প্রশ্ন আছে, যে প্রশ্নগুলো নিয়ে আপনি কি করতে পারেন, আপনি এক্সাম্পল ধরে ধরে কথা বলতে পারেন। ঠিক আছে? আমরা যদি আরো এক্সাম্পল দেখি, ঠিক আছে, ওকে, আমরা আরো এক্সাম্পল দেখতে পারি। সেটা কি, দেখেন এখানে বলা আছে ডু ইউ হ্যাভ আ ক্লোজ ফ্রেন্ড, তোমার কি কোনো ক্লোজ ফ্রেন্ড আছে? তখন আপনি কি বলতে পারেন, আপনি বলতে পারেন ইয়েস অফ কোর্স আই হ্যাভ আ ক্লোজ ফ্রেন্ড হু ইজ আ ডক্টর এন্ড হি লিভস ইন দ্য সেম সিটি আই লিভ ইন। ওকে, his name is XYZ, একটা কিছু বলে দিলেন আপনি, and he's very close to me, I like him very much। এইভাবে করে আপনি সেন্টেন্স বানাবেন। আপনি যে কথাটা মনে আছে আপনার, খেয়াল করেন ব্যাপারটা, যে কথাটা আপনার মনে আছে যে কথাটা, ওইটাই আপনি মুখে আনতে হবে। সো মুখে আনতে গেলে কি করতে হবে, মনের কথা মুখে আনতে গেলে আপনাকে এক্সপ্রেস করতে হবে। তো এক্সপ্রেস যখন করবেন তখন আপনাকে এই যে এই গ্রামার, এই যে ভোকাবুলারি, এগুলাকে মাথায় রেখে আপনি কথাগুলো বলার প্র্যাকটিস করতে হবে। এবং মাথায় রাখবেন স্পিকিংটা হচ্ছে অনেকটা জলে নেমে সাঁতার শেখার মতো। সো আপনাকে জলে নেমেই সাঁতারটা শিখতে হবে, এটার কোনো মাপ নাই। সো আমরা কি বুঝতে পেরেছি কিনা বিষয়টা? আপনাদের যে কাউকে আমি কথাটা জিজ্ঞেস করছি, আপনারা যে কেউই উত্তর দিতে পারেন। যদি আপনারা কেউই কথা না বলেন তাহলে তো বুঝতে হবে যে আপনারা বুঝেন নাই। জি ভাই, বুঝতে পারছি। সেটা ইম্পর্টেন্ট আসলে, মানে আপনারা রেসপন্স করবেন। আমি কিন্তু যখন বলছি আপনারা বুঝতে পারছেন কিনা, তার মানে আমি যে কাউকে জিজ্ঞেস করছি। সো এনিওয়ান ক্যান মানে গিভ দ্য আনসার, নো প্রবলেম। ওকে, সো আমরা জাস্ট আজকে একটা আমাদের প্রথম ক্লাস, আমরা জাস্ট আজকে একটা দেখলাম যে কিভাবে আমরা আসলে প্র্যাকটিস করতে পারি। নেক্সট দিন থেকে আমরা যেটা করবো, বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করবো। আসলে স্পিকিং প্র্যাকটিস করার মানে হলো যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা। যেমন এখানে দেখেন কি বলছে, হোয়াট ডু পিপল ডু অনলাইন ইন দেয়ার ফ্রি টাইম? ফ্রি টাইমে মানুষজন অনলাইনে কি করে, এটার উত্তরটা কিভাবে হইতে পারে। এরকম করে আমরা ধারণা পেতে থাকবো আসলে, যাতে করে আমাদের এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয় যে কোন সিচুয়েশনে কোন প্রশ্নের উত্তরটা কেমন হতে পারে। ঠিক আছে? ধীরে ধীরে হয়তো বা সব স্টুডেন্ট আসা শুরু করবে, আমরা হয়তো বা সবাইকে ধরে ধরে জিজ্ঞাসা করতে পারবো না, বাট আপনারা সবসময় মনে রাখবেন যে আপনারা আপনাদের ইনবক্স আছে, সেখানে আপনারা কোয়েশ্চেন করতে পারেন, আপনারা বলতে পারেন, হ্যান্ড রেজ করতে পারেন, আপনারা কোয়েশ্চেন করতে পারেন, কোনো প্রবলেম না। একটা সার্টেন টাইম পর পর আমি আপনাদেরকে প্রশ্ন করার সুযোগ দিব। সো তখন আপনারা প্রশ্নগুলো করতে পারবেন। এবং কখনো যদি ফিল করেন যে ভাই আমি বুঝতেছি না বা আমি খুবই লোনলি ফিল করতেছি, আপনি আমাকে বলবেন, আমি অবশ্যই আপনাকে জিজ্ঞেস করব, আমি আপনাকে বুঝিয়ে বলার চেষ্টা করব। সো তখন আর অসুবিধা হবে না। ভোকাবুলারি মানে গ্যাদার করার জন্য মানে কি করলে ভালো হবে? ওকে, ভোকাবুলারি ভোকাবুলারি, এই যে দেখেন প্রশ্ন করলে উত্তর আসে। সো আমি আপনার উত্তরটা এইভাবে দিই, ভোকাবুলারি আপনি কোত্থেকে শিখবেন? অনেক বই আছে বাজারে, বাট একটা সস্তা বইয়ের নাম বলি, বাট খুব ভালো বই, সেটা হচ্ছে ওয়ার্ড ট্রেজার নাম একটা বই আছে। আমি একটু ভালো করে লিখে দিই, হাতে লেখাটা একটু আমাকে সময় দেন। ওয়ার্ড ওয়ার্ড ট্রেজার ওয়ার্ড ট্রেজার নামে একটা বই আছে। বইটার দাম সর্বোচ্চ 100 থেকে 150 টাকার বেশি হওয়ার কথা না, কারণ এই বইটার ফটোকপি বাংলাদেশে সম্ভবত বিক্রি হয়। এটা ইন্ডিয়ান একটা বই সোফার। সো ওয়ার্ড ট্রেজার যে বইটা আছে, ওটা তো অনেক ভোকাবুলারি আছে, প্রায় 20-30 হাজার। So, আপনি এখান থেকে আপনার মতো করে কনভিনিয়েন্ট যে কয়টা সহজ মনে হয় বা সহজেই মুখস্থ হয়, জোর জবরদস্তি করে তো আসলে শেখা যাবে না। সো যেইটা সহজে মনে থাকে সেইভাবে করে আপনি কি করবেন, আপনি কিছু ভোকাবুলারি বের করে ফেলবেন, বের করে শিখে ফেলবেন, যেগুলো আপনি আজীবন কাজে লাগাবেন। এখন কিভাবে শিখবেন সেটা একটু বলে দিই আপনাদের। যেমন ধরেন আপনি বললেন যে সিগনিফিকেন্ট একটা শব্দ, সিগনিফিকেন্ট একটা শব্দ,
তো এই শব্দটা ধরেন ধরেন কথার কথা কঠিন শব্দ, এটা আরেকটা মানে হচ্ছে কি ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট, সিগনিফিকেন্ট, ইম্পর্টেন্ট, দুইটা একই শব্দ, একই জিনিস, কাছাকাছি। তো এই দুটো জিনিসের মধ্যে আপনি চিন্তা করে দেখেন তো, আপনার সিগনিফিকেন্ট মানে পারেন না, আপনি শিখবেন, আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে ইম্পর্টেন্ট শব্দটা প্রথমে জানা, ইম্পর্টেন্ট শব্দটা জানার পরে সিগনিফিকেন্ট শব্দটাকে মাথায় নেন। তো ইম্পর্টেন্ট দিয়ে কি হয়? আপনি বললেন যে হার্ড ওয়ার্ক ইজ ইম্পর্টেন্ট ফর সাকসেস। তো এই জিনিসটা আপনি জানেন যে ইম্পর্টেন্ট মানে জরুরি। ঠিক ঠিক তেমনি ভাবে পরের সেন্টেন্সটা আপনি মেক করবেন, লাক ইজ অলসো সিগনিফিকেন্ট ফর লাইফ। আমি এই ভাবেটা বুঝাতে পারছি ভাই? So, এইভাবে করে আপনি নতুন নতুন শব্দ তৈরি করবেন এবং মাথায় রাখবেন কোন শব্দের সাথে কোন প্রেপোজিশন বসে, কি বসে, এগুলো একটু জেনে নেবেন, কারণ সব জিনিসের সাথে কিন্তু সবকিছু বসে না। ওকে, সো এইভাবে করে আপনি যখন পুরনো শব্দকে নতুন শব্দ রিপ্লেস করবেন বিভিন্ন সেন্টেন্স ইউজ করার মাধ্যমে, তখন এটা আপনার মনে থাকবে। শুধুমাত্র ধরেন মুখস্থ করে লাভ নেই, আপনাকে এটা অ্যাপ্লাই করতে হবে, এবং সেই অ্যাপ্লাইটা করতে হবে নিজস্ব শব্দে, নিজস্ব, নিজের মতো করে, নিজের মতো সেন্টেন্স, নিজের মতো সেন্টেন্স আপনি কি করতে হবে? এটাকে অ্যাপ্লাই করতে হবে। ভাই কি বুঝতে পারছি যে প্রশ্নটা করছেন? আমরা কি বুঝতে পারছি? জি স্যার, বুঝতে পারছি। ওকে, তো এইভাবে করে আপনি কি করতে থাকবেন? ধীরে ধীরে শিখতেই থাকবেন, শিখতেই থাকবেন, শিখতেই থাকবেন, একটা সময় দেখবেন আপনি পাহাড় হয়ে গেছেন। বুঝতে পারছেন? সো জি। এই শেখার ব্যাপারটা, আরেকটা ভোকাবুলারি নিয়ে চমৎকার কথা বলি আপনাদেরকে। আপনার যখন আরেকটা অ্যাডভান্স লেভেলে যাবেন, তখন আপনারা ওয়ার্ড স্মার্ট নামে একটা বই পড়বেন। ওয়ার্ড স্মার্ট, এটা আমি শিখছিলাম 10 বছর আগে। এই বইটা আমি পড়ছিলাম 10 বছর আগে, 2014 সালে এই বইটা আমি পড়ছিলাম। চিন্তা করে দেখেন, 14 বা 13-তে এই বইটা আমার এখনো কাজে লাগে। তার মানে কি এখনো কাজে লাগে? মানে এই বইটা খুব ভালো একটা বই, এবং এই যে সাইফুরস ভোকাবুলারি বলেন, যা বলেন, এগুলোর একটা বড় অংশ শব্দ এইখান থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে? বা যেসব বইয়ের কথাই বলেন, কারণ আমি নিজে সাইফুরস ভোকাবুলারি ইনোভেশনে কাজ করছি। আমি যখন সাইফুরসে ছিলাম তখন আমি এটা প্রচুর কাজ করছি। তো যাই হোক, ওগুলা তো অতীত। ওয়ার্ড স্মার্ট যে বইটা, ওটা খুব সলিড একটা ভালো বই। এখানে কি হয়েছে, পৃথিবীর সবচেয়ে বড় বড় যে টেস্টগুলো হয় তার গুরুত্বপূর্ণ শব্দগুলো এর মধ্যে অনেকগুলো আছে, কিন্তু প্রবলেম ইজ অনেক কঠিন শব্দ থাকে, আবার সিনোনিম গুলো অনেক কঠিন হয়। তো নর্মালি যেটা হয়, অন্যান্য বইয়ে তো শব্দটা কঠিন থাকে, সিনোনিম সহজ হয়, কিন্তু এটাতে সিনোনিম অ্যান্টোনিমও কঠিন, শব্দও কঠিন। তো এই কারণে এটা একটু ডিফিকাল্ট পড়া। এই বইটা আপনারা পরে পড়বেন, বাট আগে পড়ার দরকার নেই। তো আগে আপনারা ওই ওয়ার্ড ট্রেজারই পড়েন, ঠিক আছে, প্রাইমারিলি। সো ওইটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের জন্য, ওইটা এখন দরকার নেই। ওয়ার্ড ভোকাবুলারি শেখার একটা নিয়ম বলে দিই, যে কারণে ওয়ার্ড স্মার্ট কথাটা আসলো। সেটা হচ্ছে, ওয়ার্ড স্মার্ট বইতে একটা কথা লেখা আছে যে লার্নিং নিউ ওয়ার্ডস ইজ লাইক লুজিং ওয়েট। মানে কি, আপনি যখন আপনার ওজন কমাতে চান, তখন আপনাকে কি করতে হয়? নতুন কিছু খাইতে হয় কম, বাট বার্ন করতে হয় বেশি, কারণ জমে আছে তো। সো আপনি যখন নতুন শব্দ শিখতে যাবেন, দ্য সেম ওয়ে ইট ওয়ার্কস। আপনাকে কি করতে হবে? বেশি বেশি শব্দ প্র্যাকটিস করতে হবে। নতুন নতুন শব্দ জানার চাইতে যে শব্দ আপনি জানেন, এটাকে বেশি বেশি ব্যবহার করতে হবে, তখন এটা আপনার ভেতরে ঢুকে যাবে। তো যখন এটা ঢুকে যাবে, তখন আপনার এটা থেকে যাবে, ব্যবহার হবে। নতুন শব্দ কম, আগে হচ্ছে প্র্যাকটিস। প্র্যাকটিস বাড়াবেন। আপনি যদি 10টা শব্দ শিখেন, এটাকে 10,000 বার প্র্যাকটিস করার চেষ্টা করুন, তখন এটা ভেতরে ঢুকে যাবে। আপনি অনেক শব্দ শিখলেন, প্র্যাকটিস ভুলে যাবেন আপনি, এটা একদম ওয়েস্ট অফ টাইম এন্ড এনার্জি হবে। আপনার হতাশ হয়ে যাবেন। হ্যাঁ, আমরা কিন্তু মানুষ, আমরা আসলে সবকিছু জাজ করি, আমরা কি পাইলাম কি হারাইলাম খুব হিসাব করি। সো এই কারণে আপনি যখন অনেক শিখতে যাবেন, আপনি হতাশ হয়ে যাবেন, আপনার শেখাটা হবে না। অল্প শব্দ শিখবেন, 5টা শব্দ শিখবেন, এটা 500 রকম সেন্টেন্স তৈরি করবেন, নিজের জীবনে অ্যাপ্লাই করবেন। যেই শব্দ আপনার জীবনে কাজে লাগে না, সেই শব্দ শেখার দরকার নেই। সহজ কথা। জীবন অনেক ছোট, আজে বাজে জিনিস শিখে সময় নষ্ট করার কোনো সময় নেই। আমরা কি উত্তরটা পাইছি ভাইয়ারা, আপুরা? জি ভাইয়া। ওকে, আপনাদের সবাইকে আমি প্রশ্ন করি, so আপনাদের যখন বলবো তখন আপনারা মানে কি বলে এটাকে রিপ্লাই দিবেন, ঠিক আছে? এটা ভালো, এটা আপনার টিচার হলে আপনারা বুঝতে পারতেন। সো রিপ্লাইটা দেওয়াটা জরুরি, বাট আমরা এটা করতাম। আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি তখন এটা হতো যে স্যার যাই বলে আমি শুধু শুনতাম, আমি কিছুই বলতাম না। সো এখন যেহেতু পড়াই, আগেও পড়াইতাম, তো আমরা এখন মনে হয় যে না, রেসপন্স করাটা জরুরি। So আপনারা সবই বুঝেন, ঠিক আছে, বাট সেটা বলবেন যে হ্যাঁ ভাইয়া বুঝছি, বা কিছু এখানে এটা এটা। আর আপনারা যত, আমি তো আমার মতো করে সবই পড়াই দিতে পারবো, আপনারা যখন এটাতে একটা ফিডব্যাক দিবেন ক্লাসে যে ভাই এটা এইভাবে হলে ভালো হয়,
তখন হয়তো বা একটা বেটার কিছু আসতে পারে। ক্লিয়ার কথাটা সবার কাছে? জি ভাইয়া। ওকে, তো আজকের ক্লাসটাকে আমরা কিছুক্ষণের মধ্যে শেষ করব। আমরা যদি একটা ধারণা পাইলাম প্রথম ক্লাস, আমি খুব বেশি প্রেশার দিব না। তো আপনাদের কাছে একটা হাম্বল রিকোয়েস্ট থাকবে যে আপনারা 10টার ভিতরে রেডি থাকবেন। আমাদের ক্লাসটা যেহেতু শনিবার, সোমবার, বুধবার, 10টার মধ্যে আপনারা সবকিছু রেডি থাকবেন। আমি 10টা 5-এর মধ্যে ক্লাস শুরু করে দিব, ঠিক আছে? তো আপনাদের জন্য যদি আমার ওয়েট করতে হয় এটা খারাপ, কারণ ওয়েটিং টাইমটা কিন্তু কাউন্ট হয় না। আমি সারাদিন ক্লাস নেই, মানে অফিস থাকে, তারপরেও সন্ধ্যার পরে ক্লাস নিতে হয় লম্বা সময়। সো যেহেতু লম্বা সময় ক্লাস নিতে হয়, সো ওয়েট করাটা ইজ ভেরি ডিফিকাল্ট। সো আপনাদের ক্লাসটা আপনারা আগে জয়েন করলে আমার জন্য আগে ক্লাসটা শেষ করে ঘুমোতে যাওয়ার সুযোগ থাকবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং টুডে। আপনারা সবাই খুব ভালো, আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আজকে ক্লাস নাম্বার 1 শেষ হয়ে গেল, সো নেক্সট দিন ক্লাস নাম্বার 2 হবে। সো নিজেদের যে পড়াশোনার প্রিপারেশন সেটা শুরু করে দেন, বিকজ কাউন্টডাউন শুরু হয়ে গেছে। চোখের পলকে দেখবেন সময় ফুরিয়ে যাবে, ঠিক আছে? তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, তাই তো? আল্লাহ জি হাফেজ। ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়ারা।